মানে আমার কথা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, মাঝে মাঝে কেটে যাচ্ছে। এখন এটা আমার সমস্যা না ওই এন্ড থেকে? এটা একটু কনফিউজড আমি। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, কথা শোনা যাচ্ছে, কথা স্পষ্টই আছে। হ্যাঁ, ক্লিয়ার আছে, ঠিক ওকে, আছে, ক্লিয়ার আছে। ঠিক ওকে। আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন উই আর স্টার্টিং। আমাদের এটা রেকর্ডিং থাকবে এবং পরবর্তীতে আমরা রেকর্ডিংটা আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ফার্স্টে হচ্ছে আমাদের যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনেশন, হোয়াট ইজ পেইন্ট বা কোটিং। মানে পেইন্ট বা কোটিং বলতে আসলে আমরা কি বুঝি? তো পেইন্ট বা কোটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা লিকুইড বা পাউডার, যেটা হচ্ছে কোনো একটা সারফেসের উপরে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন সেই সারফেসের উপরে এটা কি করবে, একটা ফিল্ম ফর্ম করবে। যেই ফিল্মটা কি করবে, এই বাইরের যে এনভায়রনমেন্ট, সেই বাইরের এনভায়রনমেন্ট থেকে আমার যে সারফেসটা, সেই সারফেসটাকে রক্ষা করবে, মানে আলাদা করে ফেলবে। আমরা যারা আপনারা গত সেশনে ছিলেন, করোশন সেশনে ছিলেন, তারা অবভিয়াসলি জানেন যে পেইন্টের কাজটা আসলে কি বা কোটিং এর কাজটা কি। বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে করোশন থেকে প্রোটেকশন দেওয়া, আরেকটা হচ্ছে বিউটিফিকেশন করা। তো এই যে করোশন থেকে করোশন থেকে যে সেভ করতেছে, এই সেভ করতেছে হচ্ছে এই ফিল্ম তৈরি করার মাধ্যমে। তো পেইন্টের ডেফিনেশনই এটা বলতেছে যে এ ক্লিয়ার অর পিগমেন্টেড ফিল্ম ফর্মিং ম্যাটেরিয়াল দ্যাট প্রোটেক্টস দ্য সারফেস টু হুইচ ইট ইজ অ্যাপ্লাইড ফর্ম দ্য ইফেক্ট অফ দ্য এনভায়রনমেন্ট। মানে এনভায়রনমেন্টের যে ইফেক্ট গুলা, সেই ইফেক্ট গুলাকে থেকে সারফেসকে বাঁচানোর জন্য একটা যে ফিল্ম তৈরি হচ্ছে সারফেসের উপরে, সেই ফিল্মটাকে বলা হচ্ছে পেইন্ট। তো আমরা এখন দেখবো যে পেইন্টের মধ্যে বেসিক্যালি কি কি থাকে। তো পেইন্টের মধ্যে বেসিক্যালি থাকে চারটা জিনিস। বেসিক্যালি থাকে চারটা জিনিস, বাট আরেকটা জিনিসও এক্সট্রা থাকে, সেটা আমরা নিচে ছোট করে লিখেছি। ফার্স্টে থাকে হচ্ছে বাইন্ডার বা রেজিন, আমরা যেটাকে বলি। তারপরে থাকে সলভেন্ট, পিগমেন্ট, অ্যাডিটিভ, আর কিছু কিছু ক্ষেত্রে থাকে এক্সটেন্ডার। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, একটা ফ্লো ডায়াগ্রামের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে রেজিন, যেটাকে বলে রেজিনটা হচ্ছে মেইন পার্ট। আমরা যে বলে থাকি যে অ্যালকিড পেইন্ট, ইপক্সি পেইন্ট, বা হচ্ছে পলিউরিথিন পেইন্ট, এই জিনিসটা হচ্ছে ডিফাইন করে এই রেজিন। তো এই রেজিনের সাথে সলভেন্ট মিক্স করলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভেহিকেল। সেই ভেহিকেলের সাথে হচ্ছে আমরা মিক্স করি পিগমেন্ট। আমরা সবগুলাই একটা একটা করে দেখব। সেই পিগমেন্টটা মিক্স হলে আমাদের ফাইনাল যে প্রোডাক্ট হয় সেটা হচ্ছে বেসিক্যালি পেইন্ট। তো আমরা প্রত্যেকটা দেখি যে কি বাইন্ডার বা রেজিন আসলে কি। তো বাইন্ডার বা রেজিন, এটা বেসিক্যালি এটাকে বলা হয় ব্যাকবোন অফ এ কোটিং। মানে একটা কোটিং এর এটা হচ্ছে ব্যাকবোন। আমরা যদি বলি যে অ্যালকিড পেইন্ট, যদি আমরা বলি যে আমরা যে এমনিতে নর্মালি টপ কোট হিসেবে এনামেল পেইন্ট ইউজ করি, বাসা বাড়িতে যে পেইন্ট গুলা ইউজ হয় ম্যাক্সিমামই হচ্ছে অ্যালকিড বেস পেইন্ট। তো আমরা অ্যালকিড পেইন্ট বলতেছি, আমরা বলতেছি ইপক্সি পেইন্ট, আমরা বলতেছি পলিউরিথিন পেইন্ট, আমরা বলতেছি ক্লোরো রাবার পেইন্ট। এই যে এইটা হচ্ছে বাইন্ডার বা রেজিন থেকে আসছে। তো অ্যালকিড রেজিন, ইপক্সি রেজিন, পলিউরেথিন রেজিন, এই যে রেজিন গুলা, এই রেজিন গুলা বেসিক্যালি কোনো একটা পেইন্টের ব্যাকবোন হিসাবে কাজ করে। আর এটা হচ্ছে বেসিক্যালি পলিমার থেকে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের পলিমার থেকে। আর এই যে বাইন্ডার বা রেজিন, এটাই হচ্ছে বেসিক প্রপার্টি দান করে এই পেইন্ট গুলাকে। আর এই রেজিন বা বাইন্ডার এগুলাই হচ্ছে বেসিক্যালি এই যে বিভিন্ন সাবস্ট্রেটের উপরে যে ফিল্ম ফরমেশন বলা হয় বা অন্যান্য যে মানে বেসিক প্রপার্টি গুলা, এই প্রপার্টি গুলা এই বাইন্ডার বা রেজিনের মাধ্যমেই আসে। সেকেন্ড জিনিস হচ্ছে সলভেন্ট। সলভেন্টটা হচ্ছে আমরা প্রথম ফিগারটাই দেখেছিলাম যে রেজিন আর সলভেন্ট একসাথে মিক্স করা হয়, মিক্স করার পরে আমরা সেটাকে বলি ভেহিকেল। তো সলভেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এই রেজিনটাকে ডিজলভ করে। তো সেই সলভেন্টটা আমরা
মোটামুটি দুই ধরনের বলে থাকি, একটা বলি আমরা ওয়াটার বেস পেইন্ট, আরেকটা হচ্ছে সলভেন্ট বেস পেইন্ট। তো যেসব রেজিন গুলা ওয়াটারে ডিজলভ করা হয় সেই গুলাকে বলা হয় ওয়াটার বেস পেইন্ট। বেসিক্যালি ডেকোরেটিভ পেইন্ট যেগুলাতে থিনার মিক্স করতে হয় না সেগুলাকে বলা হয় হচ্ছে ওয়াটার বেস পেইন্ট। যেগুলাতে হচ্ছে থিনার মিক্স করি আমরা নর্মালি সেগুলাকে বলি হচ্ছে সলভেন্ট বেস পেইন্ট। তো সলভেন্টের বেসিক্যালি কাজটা কি? সলভেন্টের কাজটা হচ্ছে এই যে অ্যালকিড রেজিন বা আমরা ইপক্সি রেজিন বলতেছি, এগুলো তো বেসিক্যালি হচ্ছে রেজিন বা এগুলো হচ্ছে ফর্মে থাকে, এগুলো হচ্ছে কি বলে সলিড ফর্মে থাকে। তো এইটাকে ডিজলভ করা মানে এটাকে লিকুইড করার জন্য হচ্ছে সলভেন্টটা ইউজ করা হয়, সলভেন্টের আর কোনো কাজ নেই। তো সলভেন্টটা বেসিক্যালি যেটা হয় যে এটা ওপেন ইয়ারে থাকলে এটা হচ্ছে ইভাপোরেট হয়ে যায়। তো নর্মালি হচ্ছে আমরা পেইন্টটা যখন করি দেখা যায় যে আমার সলভেন্টের যে পার্টটা থাকে সেই পার্টটা উড়ে চলে যায়। দ্যাটস ওয়াই এই পেইন্টটা হচ্ছে কি হয় লিকুইড থেকে বেসিক্যালি সলিড হিসেবে সারফেসের উপরে থেকে যায়। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফিল্মের মধ্যে এটা থাকে না, এবং এই সলভেন্টের উপরেই ডিপেন্ড করে যে আমি অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, তারপরে হচ্ছে ড্রাইং টাইমটা কেমন হবে, ফ্লাশ পয়েন্ট হবে, ওয়েট কেমন হবে, এগুলো সবকিছু ডিপেন্ড করে হচ্ছে সলভেন্টের উপরে। যে আমি যদি সলভেন্ট বেশি ইউজ করি তখন আমার ড্রাই হতে সময় বেশি লাগবে। তারপরে হচ্ছে আমি কোন সলভেন্টটা ইউজ করতেছি সেটার উপরে ডিপেন্ড করবে আমি কোন থিনারটা ইউজ করব। হ্যাঁ, তো এই জিনিসটাও আমাদের জানা দরকার আছে যে কোন সলভেন্টটা ইউজ হচ্ছে। তো নর্মালি যেটা হয় যে থিনারটা ইউজ করা হয়, আমরা নর্মালি পেইন্টের সাথে যে থিনারটা ইউজ করি আমরা ধরে নেই যে সলভেন্ট হিসেবে বেসিক্যালি ওই। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট ইজ দ্য থিং হুইচ মেক্স দ্য ওয়াটার। পেইন্টের যে কালারের যে পোর্শনটা এইটা বেসিক্যালি আসে পিগমেন্ট থেকে। যে কালারের পিগমেন্ট আমরা ইউজ করব সেই কালারের পেইন্ট আমরা পাবো। পিগমেন্টের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যেমন কিছু পিগমেন্ট যেমন করোশন প্রিভেনশনে কাজ করে। যেমন হচ্ছে আমরা কিছু পিগমেন্ট হচ্ছে লিফ আকারে থাকে। আমরা আপনারা যারা লাস্ট সেশনে ছিলেন তারা যে আমরা ওই যে ইনহেবিটর কোটিং এর কথা যে বলেছিলাম যে হুইচ ইজ মানে যেটা হচ্ছে অনেক প্রলং করে দেয় টাইমটাকে করোশন হওয়ার, সেই রকম পিগমেন্ট আমরা ইউজ করতে পারি। আর কিছু পিগমেন্ট যেগুলো হচ্ছে অ্যান্টি ফলিং পেইন্টে ইউজ হয় সেগুলোকে আমরা বায়ো অ্যাক্টিভ পিগমেন্ট বলি, বা এগুলো হচ্ছে ফলিং প্রতিরোধে ইউজ হয়। তো পিগমেন্টের বেসিক্যালি অনেক কাজ। এটা হচ্ছে আমার কালার দিচ্ছে, হাইডিং পাওয়ার দিচ্ছে, তারপরে আরো যদি কোনো এক্সট্রা প্রপার্টিজ দরকার হয় পেইন্টের মধ্যে সেই প্রপার্টিজ গুলো দিচ্ছে হচ্ছে পিগমেন্ট। এরপরে হচ্ছে অ্যাডিটিভস। অ্যাডিটিভস হচ্ছে বেসিক্যালি কিছু কেমিক্যাল অ্যাড করা হয় পেইন্টের মধ্যে। সেটা হচ্ছে সাপোজ আমরা কিছু পেইন্ট বলি যে কুইক ড্রাই পেইন্ট, মানে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, মানে সেম পেইন্ট কিন্তু ওটার মধ্যে একটা এক্সট্রা একটা এলিমেন্ট অ্যাড করা হচ্ছে। হ্যাঁ, যার ফলে পেইন্টটা অনেক দ্রুত ড্রাই হয়ে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন যারা হচ্ছে পিইবি সেগমেন্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে খুব তাড়াতাড়ি রংটা শুকিয়ে ফেলতে হয়। দ্যাটস ওয়াই তারা হচ্ছে কুইক ড্রাই পেইন্ট ইউজ করে। তো কুইক ড্রাই এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে একটা আলাদা একটা অ্যাডিটিভ ইউজ করি। তো এইরকম বিভিন্ন ধরনের অ্যাডিটিভ বিভিন্ন ধরনের কাজে ইউজ হয়। যেমন স্টোরেজ, কিছু কিছু ক্ষেত্রে স্টোরেজ অ্যাবিলিটি বাড়িয়ে দেয়, কিছু কিছু ক্ষেত্রে ফিল্ম ফরমেশনের জন্য করে, কিছু কিছু ক্ষেত্রে ড্রাইং টাইমটা কমায় দেয়। তো এটা বিভিন্ন ধরনের কাজে অ্যাডিটিভ গুলো ইউজ হয়। এরপরে আছে হচ্ছে এক্সটেন্ডার্স গুলো নর্মালি সব পেইন্টে থাকে না, এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে থাকে। যেমন এগুলো হচ্ছে পাউডার ফর্মে থাকে। নর্মালি হচ্ছে যেটা করা হয় এটা হচ্ছে পেইন্টের মেকানিক্যাল স্ট্রেংথটাকে এটা হচ্ছে বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা পাউডার ফর্ম যেটা হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করা হয়, এবং এটা হচ্ছে অনেক সময় অনেকেই যেটা করে যে র ম্যাটেরিয়াল কস্টকে কমানোর জন্য এক্সটেন্ডার ইউজ করে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেইন্টের বেসিক ইউজ গুলা কি। তো পেইন্টের বেসিক ইউজ গুলো আমরা সবাই জানি, তারপরে আমি একটু রিক্যাপ করছি যে ফার্স্ট অফ অল হচ্ছে সেফটি। সেফটি আমরা কেন বলতেছি? সেফটি যেমন হচ্ছে আমি রাস্তায় যে পেইন্ট গুলা আমরা দেখতেছি যে সেফটি সাইন গুলা লাগানো হচ্ছে, তারপরে হচ্ছে
পেইন্ট দিয়ে হচ্ছে দেখানো হচ্ছে কোন দিকে যেতে হবে, অ্যারো অ্যারো দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের এরকম। তারপরে ওয়ার্নিং এর কাজে পেইন্ট ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন, কোনো কিছু যেমন কোনো একটা কালার দিয়ে আমি কোনো কিছু আইডেন্টিফাই করি এরকম। তারপরে ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ইউজ, আমরা এটার প্রয়োগ যেটা দেখি সেটা হচ্ছে আর্মিদের যে থাকে, আর্মিদের যে পোশাক থাকে, এটা হচ্ছে অনেকটা ক্যামোফ্লেজের কাজে ইউজ করে, বিকজ এটা অনেকটা সবুজ, এটা তারা যখন জঙ্গলের ভিতরে থাকে তখন যেন তাদেরকে না বোঝা যায়। তারপরে ক্লিনিং এর এজ অফ ক্লিনিং, এটা পেইন্ট গুলো যখন আমি ইউজ করতেছি তখন হচ্ছে সেখানে ক্লিন করাটা সুবিধা হচ্ছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে করোশন প্রোটেকশন, এটা আমরা গতদিন আলোচনা করেছি। তারপরে ফাউলিং, অ্যান্টি ফাউলিং পেইন্ট গুলা ফাউলিং এর এগেনস্টে প্রোটেকশন দেয়। তারপরে কন্টামিনেশন রোধ করে, অ্যাব্রাশন রেজিস্ট্যান্স দেয়, কিছু কিছু ক্ষেত্রে নিউক্লিয়ার ডিকন্টামিনেশন এর জন্য কাজেও লাগে। আমরা কিন্তু যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টে আমাদের অনেক প্রোডাক্ট দিচ্ছি যেগুলো হয়তো নিউক্লিয়ার ডিকন্টামিনেশনের কাজে লাগতেছে। এরপরে আমরা চলে যাব টাইপস অফ পেইন্ট, কি কি ধরনের পেইন্ট আসলে আছে, হ্যাঁ, বা কি কি ধরনের পেইন্ট আমরা সচরাচর দেখে থাকি এবং কি কি ধরনের পেইন্ট থাকতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা পেইন্টকে দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে বেসড অন বাইন্ডার এবং রেজিনের টাইপ। তো বাইন্ডার আর রেজিনের টাইপ অনুযায়ী আমরা মেইনলি হচ্ছে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। তো আমরা কিন্তু এটাও জানি যে আজ থেকে যারা হ্যালো, আজ থেকে হাজার হাজার বছর আগেও কিন্তু পেইন্টের ইউসাস ছিল। তখন কিন্তু এরকম বার্জার পেইন্ট যেরকম পেইন্ট প্রোডাকশন করছে সেরকম কিন্তু প্রোডাকশন ছিল না। বাট হাজার হাজার বছর আগেও মানুষ পেইন্ট ইউজ করেছে। তো সেই পেইন্ট গুলো আসলে কোত্থেকে আসতো? তো সেই পেইন্ট গুলো আসতো হচ্ছে বিভিন্ন লিভিং অর্গানিজম বা হচ্ছে বিভিন্ন লিভিং থিং থেকে। তো আলটিমেটলি হচ্ছে কি করছে 1900 পর্যন্ত বেসিক্যালি কোটিং গুলা আসতে হচ্ছে ভেজিটেবল বা অ্যানিমাল অয়েল থেকে। আচ্ছা, কারো একজনের ফোন সরি আনমিউট করা আছে, একটু প্লিজ মিউট করবেন। তো 1900 সালের পর থেকে বেসিক্যালি হচ্ছে এই আমরা যে কেমিক্যাল যে পেইন্ট গুলা দেখতে পাচ্ছি, যে কেমিক্যালি যেগুলাকে আমরা বানানো হয়, সেইগুলা আমরা 1900 সালের পরে থেকে পাচ্ছি। তো বেশিরভাগ পেইন্টের এই বাইন্ডার বা রেজিন গুলা আসে হচ্ছে থেকে, এই অর্গানিক সাবস্টেন্স থেকে। তো অর্গানিক সাবস্টেন্স যেখানে হচ্ছে কার্বন থাকে, অবভিয়াসলি সেগুলো হচ্ছে এক ধরনের পেইন্ট, অর্গানিক পেইন্ট। আর ইনঅর্গানিক পেইন্ট হচ্ছে যেগুলোর মধ্যে কোনো কার্বনের পার্টিকেল থাকে না, যেগুলো হচ্ছে সিনথেসাইজ করে বানানো হচ্ছে। সেগুলা যেরকম হচ্ছে যেমন সিলিকন টাইপের পেইন্ট বা জিঙ্ক টাইপের যে পেইন্ট গুলা, এগুলা হচ্ছে, বা মেটালিক যে কোটিং গুলা গ্যালভানাইজ করা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের কোটিং, গ্যালভানাইজিং এক ধরনের কোটিং। তো এগুলাও হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনঅর্গানিক কোটিং বলে থাকি আমরা। এরপরে হচ্ছে টাইপ অফ কোটিং আমরা আরো দুইটা ভাগে ভাগ করি। এটা হচ্ছে কিউরিং টাইপের উপরে বেস করে। আগেরটা ছিল হচ্ছে বাইন্ডার বা রেজিনের টাইপের উপরে, এখন হচ্ছে কিউরিং টাইপের উপরে, যে কিউরিং কি ধরনের, কিভাবে কিউরিং হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, এটা খুবই সহজভাবে বলি, সেটা হচ্ছে ফিজিক্যালি ড্রাইং, যেটা হচ্ছে আমি জাস্ট পেইন্টটা অ্যাপ্লাই করব থিনার মিক্স করে, এটা অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে, একটা ফিল্ম তৈরি হয়ে যাবে, ইটস ডান। এটাকে আরেকটা ভাবে বলে কনভার্টিবল কোটিং পেইন্ট। আর আরেকটা পেইন্ট হচ্ছে কেমিক্যালি কিউরিং। আরো একজনের রাহুল হুসাইন ভাইয়া, প্লিজ আপনার এটা একটু অফ করবেন, মিউট রাখবো। মিউট করেন একটু প্লিজ, আপনার এখানে সাউন্ড আসছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে কেমিক্যালি কিউরিং, যে পেইন্ট গুলাকে বেসিক্যালি আমরা দুইটা বা তিনটা কম্পোনেন্ট থাকে,
সেগুলোকে আমরা মিক্স করি, মিক্স করার পরে সেটার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়। কেমিক্যাল রিয়াকশন হওয়ার পরে যে কিউরিংটা হয় সেটাকে বলা হচ্ছে কেমিক্যালি কিউরিং পেইন্ট বা কনভার্টিবল পেইন্ট। ওকে, তো আমরা নর্মালি ইয়ের মধ্যে দেখে থাকি যে যেমন যেগুলো হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যায়, মানে যেগুলো সিঙ্গেল কম্পোনেন্ট পেইন্ট নর্মালি, সেগুলো হচ্ছে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট। আর যেগুলো হচ্ছে ডাবল কম্পোনেন্ট পেইন্ট সেগুলোকে আমরা বলতেছি কেমিক্যালি কিউরিং পেইন্ট। তো এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি সেটা আমরা একটু দেখি। যে ফিজিক্যালি ড্রাইং বা কনভার্টেবল পেইন্ট যেগুলো, সেগুলো বেসিক্যালি রিভার্সিবল। হ্যাঁ, রিভার্সিবল বলতে আমরা কি বুঝি? রিভার্সিবল বলতে সাপোজ আমি একটা সাবস্ট্রেটে আমি পেইন্ট করে দিলাম, পেইন্ট করার পরে এই পেইন্টটা শুকিয়ে গেল, এরপরে কি করব, আমি যদি ওই সলভেন্ট বা মানে ওখানে যদি আমি থিনার দিই, থিনার দিলে দেখা যাচ্ছে যে ওই পেইন্টটা উঠে চলে আসতেছে। তো তখন আমরা বুঝতে পারবো যে দিস ইজ এ রিভার্সিবল পেইন্ট। ওকে, রিভার্সিবল মানে হচ্ছে এই রিয়াকশনটা রিভার্স হয়। কিন্তু যেগুলো হচ্ছে কেমিক্যালি কিউরড হয়ে যায় সেগুলো কিন্তু রিভার্স করতে পারি না আমরা, কারণ এটা হচ্ছে কি দুইটা কেমিক্যাল রিয়াকশন করে থার্ড আর একটা কেমিক্যাল হয়েছে। তো ওইটাকে আমি চাইলেই আবার রিভার্স করে এই দুইটা কেমিক্যাল হিসেবে সেপারেট করতে পারবো না। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে নন রিভার্সেবল। তারপরে ফিজিক্যালি ড্রাইং যেটা, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক থাকে, আর কেমিক্যালি কিউরিং গুলো হচ্ছে নট থার্মোপ্লাস্টিক। মানে থার্মোপ্লাস্টিক বলতে যেটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, যে টেম্পারেচার যদি আমি অনেক বাড়িয়ে দেই দেখা যাবে যে ওই পেইন্টটা ওইখানে করতেছে, ওই পেইন্টটা হয়তো আপনার ইভাপোরেট হয়ে যাচ্ছে বা ফেল করতেছে। বাট যেগুলো কেমিক্যালি কিউরিং পেইন্ট এগুলো হচ্ছে টেম্পারেচারের সাথে অনেকটা মানে টেম্পারেচারের সাথে এই কেমিক্যাল রিয়াকশনটা খুব বেশি ডিপেন্ড করে না। তারপরে হচ্ছে নট রেজিস্ট্যান্স টু সলভেন্ট। সলভেন্টের সাথে এটা কোনো রেজিস্ট্যান্স থাকে না, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু সলভেন্ট বিকজ ইট ইজ রিভার্সিবল অ্যান্ড দিস ইজ নট রিভার্সিবল। অ্যানাদার থিং ইজ, এই যে এখানে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে নট ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার ফর ফিল্ম ফরমেশন। ফিল্ম ফরমেশনের জন্য টেম্পারেচার ডাজন্ট ম্যাটার, কারণ এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না। বাট কেমিক্যালি কিউরিং যেটা, এখানে টেম্পারেচারের একটা ব্যাপার আছে, কারণ এখানে যেহেতু একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তো আমরা জানি যে বিভিন্ন টেম্পারেচারে কেমিক্যাল রিয়াকশন গুলো বিভিন্ন রেটে হয়ে থাকে। তো এখানে হচ্ছে কেমিক্যাল টেম্পারেচারের একটা ব্যাপার আছে, যে আমি কিছু কিছু কেমিক্যাল আছে যেটা হচ্ছে হয়তো 0°C বা তার থেকে কমে রিয়াকশন করবে না, বাট আমি যদি একটা বেশি টেম্পারেচারে নিয়ে যাই সেটা রিয়াকশন করবে এরকম। আরেকটা জিনিস হচ্ছে যে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট এটার হচ্ছে কোনো ম্যাক্সিমাম রিকট ইন্টারভাল নেই। এটা একটা সুবিধা, যে আমি আনবো যেখানে খুশি সেখানে মেরে দিব, এরপরে আবার যেদিন খুশি সেদিন আমি এটার উপরে আবার রিকট করবো। বাট কেমিক্যালি কিউরিং যে পেইন্ট গুলা, এগুলোর ক্ষেত্রে আবার রিকট ইন্টারভাল থাকে। রিকট ইন্টারভাল বলতে হচ্ছে যে আমি একবার লাগালাম, এটার উপরে হয়তো আমি মিনিমাম 6 ঘন্টা বলা থাকে, যে মিনিমাম 6 ঘন্টা বা ম্যাক্সিমাম 3 দিন 12 দিন এরকম টিডিএস এ বলা থাকে যে কতদিন পরে আমি পেইন্ট রিকট করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা কেমিক্যালি কিউরিং আর ফিজিক্যালি ড্রাইং পেইন্ট গুলা কোনগুলা, এগুলাকে আমরা একটু আলাদা করেছি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যালি ড্রাইং পেইন্ট কোনগুলা, যেমন অ্যালকিড পেইন্ট গুলা, এটা হচ্ছে খুবই নর্মাল। মানে এটা হচ্ছে আমরা যেটা দেখে থাকি যে এনামেল পেইন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা বাজারে সবচেয়ে বেশি বিক্রি করা পেইন্ট হচ্ছে অ্যালকিড বেস পেইন্ট গুলা, ঠিক আছে? তো অ্যালকিড যত আছে, এই যে সিঙ্গেল কম্পোনেন্ট আমরা নিয়ে হচ্ছে জাস্ট একটু থিনার মিক্স করে আমরা লাগিয়ে দিই, এটাই হচ্ছে অ্যালকিড পেইন্ট। তারপরে হচ্ছে বিটুমিন, ক্লোরিনেটেড রাবার, অ্যাক্রিলিক, ভিনাইল, ইমালশন, তারপরে এইগুলা হচ্ছে সবই ফিজিক্যালি ড্রাইং পেইন্ট। আর কেমিক্যালি কিউরিং কোনগুলো, যেমন হচ্ছে পলিসেলেক্সিন, ফ্লোরোপলিমার, ইপক্সি, তারপর হচ্ছে পলিউরিথিন, জিঙ্ক সিলিকেট বা সিলিকন, এইগুলা হচ্ছে বেসিক্যালি কেমিক্যালি কিউরিং পেইন্ট। তো আমরা এগুলা নিয়ে আরো ডিটেলে আসবো, আরো ডিটেলে এখন আবির আরো ডিটেলে আপনাদের সাথে আলোচনা করবে। আবির প্লিজ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য। আমি প্রথমে একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নেই। আমার নাম রায়হান কবির আবির। আপনাদের থেকে অনেকের সাথে হয়তো আমার দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, অথবা অনেকের কাছে আমি একেবারে অপরিচিত। তো আমি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে আছি মেরিনের এরিয়া ম্যানেজার হিসেবে। আমি সাধারণত লোকালি ম্যানুফ্যাকচার যত ধরনের মেরিন পেইন্ট আছে এই পার্টটা আমি দেখি।
হ্যাঁ, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি যে এটার উপর কথা বলছি বা এটার ব্যাপারে আমি কিছু জানানোর চেষ্টা করছি, এতে আমার কোয়ালিফিকেশনটা কি। তো জাস্ট লাইক আসিবুল, আমার নেইস সিআইপি লেভেল 1 কোটিং ইন্সপেক্টর সার্টিফিকেট আছে, এবং আমি মেরিন এবং এই ধরনের প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে কাজ করছি বার্জারে বেশ কয়েক বছর ধরে। সো আপনাদের এখানে অনেকে আছেন যারা হয়তো আমার চেয়েতেও এসব ব্যাপারে অনেক ভালো জানেন। আজকে আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব, আপনাদের কাছ থেকে কিছু জানবো। এইসব পার্টগুলো সাধারণত আমরা কোশ্চেন অ্যান্সারের চেষ্টা করব এটা ই করে নেওয়ার। তো আমি শুরু করছি। হ্যাঁ আসিফ, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো আমি আমাদের আমি এর মধ্যে আরেকটা জিনিস বলে নেই, যারা পরে জয়েন করেছেন তাদেরকে একটু বলি যে আমরা এই ওয়েবিনারে যারা পার্টিসিপেট করছেন তাদের সবাইকে আমরা একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দিব। দ্যাটস ওয়াই আমাদের কিছু ইনফরমেশন লাগবে। তো আমরা এই ওয়েবিনারের চ্যাট বক্সে আমরা একটা লিংক দিয়েছি, ওয়েবিনার পার্টিসিপেশন ফর্ম। তো সেই লিঙ্কটাতে প্লিজ আপনারা ক্লিক করলে আপনারা একটা ফর্ম দেখতে পারবেন। সেই ফর্মটা ফিল আপ করে দিলে আমরা আপনাদের সব ইনফরমেশন পেয়ে যাব। তো এটা হচ্ছে জাস্ট ফর সার্টিফিকেশন। ওকে, কন্টিনিউ। ওকে, আমি কন্টিনিউ করি তাহলে। ওকে, আমরা আমাদের ডে টু ডে ইউজে সবচেয়ে বেশি পরিচিত সম্ভবত সলভেন্ট বোর্ন ফিজিক্যালি ড্রাইং পেইন্টের সাথে, যদি আমরা বাসাবাড়ির রং বাদ দিই। কারণ বর্তমানে বাসাবাড়ির যত ধরনের রং আছে, সেটা ডিস্টেম্পার হোক, ইমালশন হোক, প্লাস্টিক পেইন্ট হোক বা ইজি ক্লিন হোক, ওগুলো মোস্টলি ওয়াটার বেসড। হ্যাঁ, সলভেন্ট বেস পেইন্ট গুলো আমাদের সাধারণত অয়েল বেস পেইন্টের মধ্যে পড়ে। এখানে আপনার একটা বাইন্ডার থাকে এবং বাইন্ডারটা সাধারণত কোনো একটা অয়েল বেসড হয়, এবং তার সাথে অন্যান্য কম্পোনেন্ট লাইক পিগমেন্ট, আদার্স, আসিবল যেগুলো আগে বলেছিল ওগুলি থাকে। তো এরকম একটা পেইন্টের একেবারে প্রাইম এক্সাম্পল হলো কি আমাদের অ্যালকিড পেইন্ট। তো অ্যালকিড পেইন্ট যখন আমরা সার্ফেসের উপর লাগাই তখন একটু মোটামুটি একটা মোটা থাকে পেইন্টটা, ওইটা শুকনো অবস্থার চাইতে মোটা থাকে। তো আস্তে আস্তে আমার যেটা বাতাসের সাথে মিশে যাবে, যে পার্টটা মানে ভিওসি বা থিনার বা সেটাকে এনি নামে ডাকতে পারি আমরা, বাতাসের সাথে বের হয়ে মিশে যায়। একই সাথে বাতাস থেকে যে অক্সিজেন পেইন্টের ভিতরে পেনিট্রেট করে এবং এটাকে কিওর হতে সাহায্য করে, বাইন্ডিং মলিকিউল গুলো আরো ক্লোজলি বন্ড করে একটা একটার সাথে। তো যখন ফাইনালি রংটা শুকিয়ে যায়, তখন ওটা ভিজা অবস্থার রংটা যতখানি পুরুত্ব ছিল বা মোটা ছিল, তার চেয়ে রংটার থিকনেস সামান্য কিছু কমে যায়। এটা রঙের ভিতরে কি কি প্রপার্টিজ আছে বা ওটার ভলিউম সলিডস কত বা আদার পার্ট কিরকম আছে তার উপরে ডিপেন্ড করে যে এটা ভিজা অবস্থা থেকে শুকনো অবস্থা এটা থিকনেসটা কিরকম কমবে। আসিফ, একটু চেঞ্জ করবা স্লাইডটা? আচ্ছা, আমি একটু আগে যে পার্টটার কথা বলছিলাম যে অক্সিডেশন কিউরিং এর একটা মেইন প্রপার্টি। এখানে একই সাথে আপনার সলভেন্টটা পেইন্ট থেকে বের হয়ে যাচ্ছে এবং বাতাস থেকে অক্সিজেন পেনিট্রেট করছে পেইন্টের ভিতরে, এবং যে বাইন্ডার মলিকিউলগুলি আছে যেটা একটা একটার সাথে অক্সিজেনের পেনিট্রেশনের কারণে রিঅ্যাক্ট করে একটা বন্ড করে একটা ফিল্ম ফর্মেশন করে। সো পেইন্টটা আস্তে আস্তে সার্ফেসের উপর একটা লেয়ার হিসাবে বসে যায়। হ্যাঁ আসিফ, একটু চেঞ্জ করো। হ্যাঁ, আগে যেই দুইটা পার্ট নিয়ে আমরা বললাম, এটা আমরা সাধারণত যেগুলো আমাদের কমন পেইন্ট লাইক অ্যালকিড অর ইমালশন অর ডিস্টেম্পার, এই পেইন্টগুলোর সাথে হয়ে থাকে। আগের পেইন্টগুলো সাধারণত একটা ক্যানেই আসে, এবং একটা ক্যান আমরা জাস্ট কোটা খুলে যদি আমাদের থিনার মিশানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা থিনার মিক্স করে, ওটা যতখানি থিনার মিক্স করলে এটা অ্যাপ্লিকেশন আমরা ইজি ভাবে করতে পারবো অতখানি থিনার মিক্স করে লাগিয়ে দিই। এরপরে আসে হলো কি আমাদের টু কম্পোনেন্ট পার্ট। কিছু কিছু পেইন্ট আছে যেটা আমরা অনেকে হয়তো এটার সাথে ফ্যামিলিয়ার, আবার অনেকে হয়তো ফ্যামিলিয়ার না, যেরকম ইপক্সি বা পলিউরিথিন। এই পেইন্টগুলো সাধারণত একটা কোটার মধ্যে বা একটা পার্টে আসে না, এটা আসে দুইটা পার্টে। তো একটা পার্টের মধ্যে থাকে আমার হলো গিয়ে বেস পেইন্ট, এবং আরেকটা পার্টের মধ্যে থাকে হলো গিয়ে আমার কিউরিং এজেন্ট। এই দুইটাকে আমি যদি মিক্স না করি সেক্ষেত্রে আমি কখনোই রঙের ফিল্মটা ফর্ম হবে না। আমি হয়তো সারফেসে গায়ে রং লাগিয়ে দিতে পারি, রংটা শুকিয়েও যাবে, থিনার বের হয়, কিন্তু রংটা প্রপারলি কিওর হবে না কখনোই, যদি আমি বেস এবং কিউরিং এজেন্টের মিক্সিং রেশিওটা আমি ঠিকভাবে মেনটেন করতে না পারি। তো এটার মেইন মেকানিজম হলো গিয়ে আমার যেই দুইটা মলিকিউল মিলে এটা কেমিক্যালি রিঅ্যাক্ট করে পেইন্টের ফিল্মটাকে ফর্ম করবে, তাদের একটা পার্ট থাকে হলো গিয়ে আমার বেসটার মধ্যে যেটা আমার বেস পেইন্ট, এবং আরেকটা পার্ট থাকে হলো গিয়ে কিউরিং এজেন্টের মধ্যে। তো যেই মুহূর্তে আমরা বেস এবং কিউরিং এজেন্ট একসাথে মিশাচ্ছি, এরপরে আসলে আমাদের একটু সামান্য সময় দিতে হয়। আমরা ইনস্ট্যান্ট ওটা রেশিও ওয়াইজ মিলানোর পরে দিতে পারবো না। এই সময়টা পেইন্ট ভেদে কখনো 5 মিনিট হয়, কখনো 10 মিনিট হয়, কিছু কিছু পেইন্টে একটু বেশিও হয়। তো এই পার্টটাকে বলি হলো গিয়ে আমরা ইনকিউবেশন টাইম। তো আমি যদি ইপক্সির ক্ষেত্রেই বলি, আমাদের ইপক্সি গুলো টিপিক্যাল মিক্সিং রেশিও 2:1, মানে 2 পার্ট যদি আমি বেস দিই সেক্ষেত্রে আমার 1 পার্ট দিতে হবে কিউরিং এজেন্ট, এবং এটাকে আমরা মিক্স করার পরে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিতে হয়। এই টাইমটা ওদের মধ্যে মিনিমাম কেমিক্যাল রিঅ্যাকশনটা করে ফেলে। তো এই 10 মিনিট থেকে শুরু করে আমার নেক্সট 2 আওয়ার্স এর মধ্যে আমাদের ইপক্সির কথা বলছি আমি, অবশ্যই পেনটাকে আমার সার্ফেসের গায়ে লাগিয়ে দিতে হবে।
কারণ 2 ঘন্টা পরে এদের মোটামুটি কেমিক্যাল রিঅ্যাকশন ফাইনাল পর্যায়ে পৌঁছে যায় এবং তারপরে যদি আমার রংটা এর মধ্যে আমি এপ্লাই করতে না পারি, যে পার্টটুকু আমি মিক্স করেছি ওটাকে আমি থিনার দিয়ে পাতলা করলেও ওই রংটাকে আসলে লাগানো খুব একটা ফ্রুটফুল হবে না। কারণ ওর মধ্যে যা কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার কথা তা অলরেডি হয়ে গিয়েছে এবং ওটা নিজেদের মধ্যে বন্ড করে ফেলেছে। সো তখন সারফেসের সাথে ওটা আর ভালোভাবে বন্ড করতে পারবে না। তো আমাদের 2 কম্পোনেন্ট কিউরিং এর মেইন মেকানিজম এইটাই যে এখানে অবশ্যই রঙের ভিতরে যে সলভেন্ট আছে এই সলভেন্টটা ইভাপোরেট করে, কিন্তু একই সাথে এখানে 2 পার্ট যে আমরা মিক্স করছি বেস মলিকিউল এবং কিউরিং এজেন্ট মলিকিউল, এই মলিকিউলগুলি একটা একটার সাথে বাইন্ড করে ফিল্মটাকে ফর্ম করে। এটা ফিজিক্যালি ড্রাইং পেইন্ট না, এটা একটা কেমিক্যালি কিউরিং পেইন্টের টাইপ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে রিয়াজ সাহেব একটা কোশ্চেন করেছেন যে হাউ লং উই ক্যান স্টোর পেইন্ট আফটার ফিক্সিং। স্যার, এটা আমাদের কোশ্চেন অ্যান্সার পার্টে আপনার আগের কোশ্চেনগুলো সহ আমি সব কটার অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, তো এখন হলো গিয়ে টাইপস অফ পেইন্ট বা কি কি ধরনের পেইন্টের টাইপ আমরা সাধারণত আশেপাশে দেখতে পাই। এখানে আমাদের বেশ কিছু পরিচিত টাইপের কথা মেনশন করা আছে, যদিও টাইপ অফ পেইন্ট এর বাইরে আরো অনেকগুলো আছে, বাট যেহেতু আমাদের এরিয়া বা ওয়ার্ক টাইপের সাথে এটা অতটা রিলেটেড না, সো যেগুলোর যেই টাইপের রঙগুলো সবচেয়ে বেশি রিলেটেড আমি চেষ্টা করবো অনলি ওগুলোকে নিয়ে আলোচনা করার, এবং প্রত্যেকটা রঙের কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, কি কারণে একটাকে ইউজ করতে পারি, কি কারণে পারি না, কোন জায়গায় কোনটাকে আমরা ইউজ করতে পারি, এটার ব্যাপারে একটা বেসিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আসিফ, একটু সামনের স্লাইডটা নিবা। আচ্ছা, যদি আমি খুব বেশি ফাস্ট বলি অথবা খুব বেশি স্লো বলি, কারো যদি আমার ফলো করতে সমস্যা হয় কাইন্ডলি একটু প্লিজ চ্যাট বক্সে লিখবেন অথবা নোটিফাই করবেন, সেক্ষেত্রে আমি ওভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম টাইপ হলো গিয়ে বিটুমিন পেইন্ট। তো বিটুমিন পেইন্টের সাথে আমরা অনেকেই ইউজ টু। বিটুমিন পেইন্টের সবচাইতে বড় সুবিধা হলো গিয়ে এটা যে সারফেসের ভিতরে খুব ভালোভাবে রংটা ঢুকতে পারে এবং রিলেটিভলি অন্যান্য রঙের চাইতে এটার খরচটা খুবই কম। কিন্তু এর মধ্যে আবার বেশ কিছু অসুবিধাও আছে। একেবারে প্রথম অসুবিধাটা হলো গিয়ে বিটুমিন পেইন্ট বাই নেচার বা ওর বাইন্ডার টাইপটাই অনেক ডার্ক টাইপের। সো এটা দিয়ে আসলে আমরা খুব বেশি কালার ভ্যারিয়েশন আনতে পারি না। মোস্টলি বিটুমিন বেস সমস্ত পেইন্টই ডার্ক কালারের আশেপাশে হয়ে থাকে। যেমন কেউ যদি বিটুমিন হোয়াইট করতে বলে অথবা বিটুমিন অফ হোয়াইট করতে বলে, এই রঙগুলো সাধারণত বিটুমিন দিয়ে সম্ভব হয় না। ইনফ্যাক্ট খুব ব্রাইট রেড বা এই ধরনের রঙও বিটুমিনে আনা যায় না। তো বিটুমিনের সবচেয়ে বড় সুবিধা হলো গিয়ে ওয়েদার এবিলিটি, মানে রোদ, বৃষ্টি, ঝড়, পানির ছিটা ঝাপটা, এগুলির প্রতি বিটুমিন বেসড পেইন্টের টলারেন্স অসাধারণ, একেবারে ফুললি টলারেট করতে পারে। এবং নানান ধরনের কেমিক্যাল যেগুলো আছে সে ধরনের কেমিক্যাল রেজিস্ট্যান্সের খুব হাই। কিন্তু উইকনেসের কথা যদি বলি, ফার্স্ট অফ অল রংটা সূর্যের আলো বা ইউভি রেজিস্টেড না খুব একটা। অনেক লং টাইম যদি বিটুমিন বেস পেইন্টের উপর সূর্যের আলো পড়ে, সেক্ষেত্রে অনেক সময় আমি দেখতে পারি যে পেইন্টটা একটু রাবারের মতো হয়ে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে, আবার মানে সূর্যের আলো চলে গেলে বা ডার্কের মধ্যে ওটা আবার শক্ত হয়ে যায়। সো এরকম একটা সাইকেল চলতে পারে। দেন ঠিক একই কারণে ইম্প্যাক্ট অথবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বিটুমিনের খুব একটা নাই। খুব সহজেই বিটুমিন ঘষায় উঠে আসতে পারে অথবা এটার উপর দিয়ে রেগুলার হাঁটাচলা করলে রঙের ফিল্মটা নষ্ট হয়ে যেতে পারে। একই সাথে যে কোনো ধরনের থিনার বা তেলের প্রতিও রেজিস্ট্যান্স খুব কম। তো বিটুমিন বেস পেইন্ট সাধারণত ওইসব জায়গা যেখানে খুব একটা বেশি ঘষা ধাক্কা বাড়ি খাওয়ার সুযোগ নাই, খুব একটা সূর্যের আলো প্রবেশ করে না, এই ধরনের জায়গায় সাধারণত বিটুমিন বেস পেইন্টের চাহিদাটা অনেক বেশি। কারণ আপনি লো কস্টে একটা অনেক লং ডিউরেবিলিটির প্রোডাক্ট ওখানে অ্যাপ্লাই করতে পারছেন। আমরা যদি মেরিনের এরিয়ার কথা বলি, সেক্ষেত্রে বিটুমিন বেস পেইন্ট সাধারণত সবচেয়ে বেশি ইউজ করা হয় আপনার অ্যাঙ্কর চেনের মধ্যে, চেইন লকারের মধ্যে, ইঞ্জিন রুমে অথবা জাহাজের এমন সব জায়গায় যেটাকে বানানোর পর একবার সিল করে দেওয়া হবে, ওখানে আর কেউ কখনো টাচও করবে না, আলো বাতাস পানি কিছুই ঢুকবে না। তো ওই জায়গায় মোটামুটি লো কস্টে একটা চিপ রেঞ্জের মধ্যে একটা ভালো প্রোটেকশন দেওয়ার জন্য বিটুমিন বেস পেইন্টটা ইউজ করা হয়। বাট এক্সপোজড এরিয়া অথবা তেল বা সলভেন্টের টাচে আসবে বা রেগুলার হাঁটাচলা করা হবে বা জিনিসপত্র ঘষা লাগবে, এই ধরনের জায়গায় কখনো আমরা বিটুমিন বেস পেইন্ট অ্যাপ্লাই করার সাজেশন দেই না, কারণ এগুলোর প্রতি বিটুমিনের রেজিস্ট্যান্সটা একটু কম। ওকে, আসিফ, নেক্সট স্লাইড। আচ্ছা, এরপরে আসছে হলো গিয়ে ক্লোরিনেটেড রাবার। হ্যাঁ, ক্লোরিনেটেড রাবার এককালে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা পেইন্ট ছিল এবং এটার উপর বেস করে বেশ কিছু অ্যান্টি ফাউলিংও ছিল। বাট লাস্ট বেশ অনেকদিন ধরে ক্লোরিনেটেড রাবার মোটামুটি ব্যান করে দেওয়া হচ্ছে অনেক জায়গা থেকেই। এটা কারণ হলো গিয়ে এটা আসলে এনভায়রনমেন্টালি রংটা খুব একটা ফ্রেন্ডলি না, এবং এই রংটার বেশ কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো গিয়ে ফার্স্ট অফ অল ক্লোরিনেটেড রাবার বেস পেইন্ট খুবই এক্সপেন্সিভ। ক্লোরিনেটেড রাবার খুবই এক্সপেন্সিভ একটা রেজিন, এবং এটার মেকানিক্যাল স্ট্রেংথটাকে অ্যাডজাস্ট করার জন্য অনেক সময় প্লাস্টিসাইজার প্রয়োজন হয়ে থাকে। তো অনেকেই হয়তো প্লাস্টিসাইজার ওয়ার্ডটার সাথে পরিচিত না। প্লাস্টিসাইজার সাধারণত এমন একটা অ্যাডিটিভ পেইন্টের ভিতরে যেটা অ্যাড করার ফলে এটার মধ্যে
মানে কোনো একটা রং যদি খুব বেশি ব্রিটল হয়ে থাকে, সেটা সামান্য ধাক্কায় বা ঘষায় ফেটে যায় বা ভেঙে যায়, সেটার মধ্যে আমি প্লাস্টিসাইজার অ্যাড করে রংটাকে একটু ফ্লেক্সিবল করতে পারি, যাতে রংটার একটু ইলাস্টিসিটি আসে, একটু ডিরেক্ট হার্ড ইম্প্যাক্টে রংটা না ভাঙে, যাতে একটু অ্যাব্রেশন টলারেন্স আসে পেইন্টের মধ্যে। আবার কোনো একটা রং যদি খুব বেশি নরম হয়ে থাকে, সেটার মধ্যে আমি এক ধরনের প্লাস্টিসাইজার অ্যাড করে রংটাকে একটু হার্ড বা শক্ত করতে পারি। মানে এটা রঙের প্রপার্টিজ অল্টার করার একটা কম্পোনেন্ট বেসিক্যালি। তো ক্লোরিনেটেড রাবার এখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুব কম জায়গাতে ইউজ করা হয়, এবং এটা ইউজের অনেক রেস্ট্রিকশনও আছে। সো এটা নিয়ে আমি মনে হয় ডিটেলস আলাপ আলোচনা না করি। কিন্তু আমরা যদি চার্টের দিকে তাকাই, সো আমরা দেখতে পাই যে সব গ্রাউন্ডেই আসলে এটা বেস্ট অফ নান। মোটামুটি সব এরিয়াতে কিছু কিছু অ্যাডভান্টেজ এটার আছে, বাট মানে কোনো একটা সার্টেন সাইডে এটা অনেক ভালো কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে, এরকম আসলে কোনো অ্যাডভান্টেজ এটা নাই। তো ক্লোরিনেটেড রাবারের পরে আছে আমাদের হলো গিয়ে অ্যাক্রিলিক পেইন্ট। অ্যাক্রিলিক পেইন্ট মোটামুটি ভালো ইউভি রেজিস্ট্যান্স দিতে পারে আমাদের, ভালো কেমিক্যাল রেজিস্ট্যান্স দিতে পারে, কিন্তু একই সাথে সলভেন্ট, অয়েল অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশন লাইক রোদ, বৃষ্টি, ঝড়, এটার প্রতি এটার টলারেন্স একটু কম। একই সাথে অ্যাব্রেশন এবং ইম্প্যাক্ট রেজিস্ট্যান্সও একটু কম। তো এটার মধ্যেও দুটা লিমিটেশন আছে আমাদের, যে এটাকে আমাদের একটা ইউজেবল ফর্মে আনতে প্লাস্টিসাইজার লাগে এবং অনেক সময় ক্লোরিন প্রয়োজন হয়। আর অ্যাডভান্টেজের কথা যদি আমি বলতে চাই, ক্লোরিন ছাড়াও এটা ফর্মুলেট করা পসিবল, বাট সেক্ষেত্রে এটার আসলে কস্ট অনেকখানি বেড়ে যায়। আমাদের ডে টু ডে ইউজের সাথে অ্যাক্রিলিক পেইন্টের চাইতে বেটার আসলে আমাদের অ্যালকিড অথবা ইপক্সি, পলিউরেথিন এই জিনিসগুলো বেশি ইউজ করা হয়। সো অ্যাক্রিলিক পেইন্ট সম্পর্কে যদি কারো আরো জানার থাকে, পরে আপনারা আমাদেরকে একটা মেইল দিতে পারেন, আমরা ডিটেলস ইনফর্ম করবো আপনাদেরকে। তো আসিফ, এরপরের স্লাইডটা প্লিজ। আছে? হ্যালো, হ্যাঁ আসিফ, পরের স্লাইডটা। হ্যাঁ আবির, কথা কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমার কথায় কি কোনো সমস্যা হচ্ছে? কথা কি সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কথা স্পষ্টই আছে। সবাই শুনতে পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শুনতে পারছি। ওকে ওকে, না Okay. আমার এখানে মনে হয়। আচ্ছা আসিফ, পরের স্লাইডটা একটু। কোথায় ছিল? অ্যাক্রিলিক? হ্যাঁ, অ্যাক্রিলিক ডান। ওকে, অ্যালকিড। হ্যাঁ, স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড আসতেছে না? না। let me নাও। এখন ঠিক আছে? নট ইয়েট। এখন আসছে অ্যালকিড। আচ্ছা, তো অ্যালকিড সাধারণত আমাদের আশেপাশে আমরা যত ধরনের প্রোটেক্টিভ কোটিং দেখতে পাই, অ্যালকিড তার অনেক বড় একটা পার্ট জুড়ে আছে। তো অ্যালকিডের মানে এত বেশি আমাদের মার্কেটে বা আমাদের ডে টু ডে ইউজে পপুলারিটি পাওয়ার একটা মেইন কারণ হলো গিয়ে অ্যালকিড রংটা অ্যাপ্লাই করা খুবই ইজি এবং খুবই হ্যাসেল ফ্রি। তো আমাদের মার্কেটে একটা কথা প্রচলিতই আছে যে জাস্ট কোটা খুললাম, থিনার মিশালাম, লাগিয়ে দিলাম, দ্যাটস অ্যালকিড। এটার সাথে আসলে তেমন কোনো ডিফিকাল্টিস নাই। তো এটা অ্যালকিডের নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ, যে এটার অ্যাপ্লিকেশন খুবই ইজি, অলমোস্ট একেবারে নিউ পেইন্টাররাও অনেকে এটাকে অ্যাপ্লাই করে থাকতে পারে। আর অ্যালকিডের আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো গিয়ে অন্যান্য রঙের টাইপের তুলনায় অ্যালকিডের খরচ অনেক কম। যেখানে আমার ইপক্সি বা পলিউরেথিনের খরচ অলমোস্ট অ্যালকিডের অনেক সময় 2 to 4 টাইমসও হয়ে থাকে। তো অ্যালকিডও আমরা দেখতে পাচ্ছি আসলে ক্লোরাবারের মতোই বেস্ট অফ নান, সবকিছুরই কিছু কিছু করে আছে। এটা কম্পারেটিভলি এটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স বা ইউভি রেজিস্ট্যান্স হায়ার, কিন্তু রোদ, বৃষ্টি, ঝড় এগুলোর প্রতি এটা টলারেন্স বা সলভেন্ট বা তেলের প্রতি বা কেমিক্যালের প্রতি এটার টলারেন্স অনেক কম। তো অ্যালকিডের হ্যালো হ্যালো ইকো হচ্ছে কারো মনে হয়। আচ্ছা, তো আমি আচ্ছা, কন্টিনিউ কারো যদি মাইক্রোফোন অন থাকে, প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ আবির, কন্টিনিউ। ওকে, অ্যালকিড একটা ফিজিক্যালি ড্রাইং পেইন্ট, এটার সাথে কোনো ধরনের কেমিক্যাল কিউরিং অথবা অন্য কিছু রিলেটেড না। তো অর্থাৎ আমি যদি এই রংটা কোথাও লাগাই, ওই অ্যালকিড রঙের যে রেসপেক্টিভ থিনার, ওই থিনারটা দিয়ে আমি যে কোনো সময় রাব করে অ্যালকিড পেইন্টটাকে তুলে ফেলতে পারবো। এবং অ্যালকিড পেইন্টের কিছু স্পেশাল প্রপার্টিজ আছে এখানে, যেমন যেগুলো অনেক ব্রাইট অ্যালকিড পেইন্ট, লাইক খুবই ব্রাইট হোয়াইট অথবা ব্রিলিয়ান্ট হোয়াইট অথবা খুবই ব্রাইট ব্লু, এগুলির ওভার দ্য টাইম লাইক 8 থেকে 9 মাস পরে আমরা হয়তো দেখতে পাবো যে রংটাকে একটু হালকা ইয়েলোইশ হয়ে গেছে। তো এটা অনেকেই অনেক সময় বলে যে একেবারে ধবধবে সাদা রং 1 বছর পরে হালকা একটা ইয়েলো ভাব কেন চলে আসছে। এটা আসলে অ্যালকিড রেজিনের একটা প্রপার্টি। ইউভি লাইটের প্রতি অ্যালকিডের যে রেজিস্ট্যান্স, ওটা ওভার দ্য টাইম একটু ইয়েলোইং টেন্ডেন্সি আছে। এই টেন্ডেন্সিটা আমরা শুধুমাত্র যেগুলি খুবই ব্রাইট কালারের অ্যালকিড পেইন্ট ওখানেই আমরা দেখতে পাই। যেগুলো একটু ডার্ক কালারের লাইক সিগন্যাল রেড অথবা আপনার নেভি ব্লু, ব্ল্যাক, এই শেডগুলোর মধ্যে আমরা কখনো দেখতে পাবো না, অথবা ডার্ক গ্রে,
এই প্রপার্টিসটা খেয়াল করা যায় না ডার্কার শেডের মধ্যে। তো অ্যালকিড পেইন্টের সবচেয়ে বড় সমস্যা যে হট ডিপ গ্যালভানাইজ সারফেস আর কংক্রিটের মধ্যে এটাকে ইউজ করতে পারি না আমরা। মোস্টলি অ্যালকিড পেইন্ট আমরা ইউজ করি মেটালিক সারফেসে। মেটালিক মিনস আয়রন, নট অ্যালুমিনিয়াম অর এনি আদার মেটাল, এবং মাইল্ড স্টিল, নট স্ট্রং স্টিল অ্যাজ ওয়েল। এবং এটার আলকালাইন অথবা বিভিন্ন ধরনের কেমিক্যালের প্রতি অ্যালকিডের রেজিস্ট্যান্সটা খুব কম। তো অ্যালকিডের ব্যাপারে যদি আরো ডিটেলসে জানা থাকে কোশ্চেন আনসার পার্টে আপনারা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। তো আসিফ, একটু নেক্সট স্লাইডটা যাই আমরা। তো অ্যালকিডের পরে আমাদের সবচেয়ে একটা পপুলার টাইপ অফ পেইন্ট হলো গিয়ে ইপক্সি। তো আমরা যদি ইপক্সির চার্টটার দিকে তাকাই আমরা দেখতে পাবো যে একমাত্র সানলাইট ছাড়া, সানলাইটের ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করছি পরে, যতগুলি প্যারামিটার আছে সবকটা প্যারামিটারে ইপক্সির এক্সিলেন্ট স্ট্রেংথ। তো ইপক্সির নাম্বার 1 অ্যাডভান্টেজ হলো গিয়ে এটার সারফেসের সাথে যে অ্যাডহেশন, যদি সারফেসের প্রিপারেশন মেকানিজম ঠিকভাবে করা হয়ে থাকে এবং সারফেসটা ক্লিন থাকে তাহলে এক্সিলেন্ট অ্যাডহেশন। এটা অ্যালকিডের চাইতে 2 টাইমস এবং কিছু কিছু ক্ষেত্রে 3 টাইমস বেশি দিনও টিকে থাকে। টিপিক্যালি যদি অ্যালকিড পেইন্ট কোনো একটা সারফেসের উপরে 2 থেকে 2.5 বছর লাস্ট করে, ইপক্সির যে প্রাইমারটা সেটা অনেক সময় 5 ইয়ার্স এবং কিছু কিছু ক্ষেত্রে আর অনেক বেশিও লাস্ট করে। ইপক্সি টেম্পারেচারের প্রতি খুবই ভালোভাবে রেজিস্ট্যান্ট, অ্যালকিডের চাইতে বেশি তো অবশ্যই। এবং আরো একটা ব্যাপার হলো কি ইপক্সি কিন্তু আপনার 100% সলিডেও আপনি পেইন্ট পেতে পারবেন। অ্যালকিড পেইন্টে আপনার টিপিক্যালি থিনার অথবা যেটা ভিওসি বলে থাকি, মানে যে পার্টটা উড়ে বাতাসের সাথে মিশে যায় সেটা একটু বেশি থাকে ইপক্সি পেইন্টের চাইতে। এবং 100% ভলিউম সলিড ইপক্সি অ্যালকিড ম্যানুফ্যাকচার করা সম্ভব না। কিন্তু ইপক্সি পেইন্ট চাইলে সেটা আপনারা করতে পারবো, অর্থাৎ আমি যেই থিকনেসে লাগাবো পেইন্টটা সারফেসের গায়ে, শুকানোর পরে ওটা একই থিকনেস থাকবে। এবং ইপক্সি পেইন্টটা আসে 2টা পার্টে, একটা থাকে বেস, একটা থাকে কিউরিং এজেন্ট, অর্থাৎ এটা একটা 2 কম্পোনেন্ট এবং কেমিক্যালি কিউরিং পেইন্ট, এটা কোনো ফিজিক্যাল ড্রাইং পেইন্ট না। তো ইপক্সির যেগুলি লিমিটেশনের মধ্যে সবচেয়ে বড় একটা লিমিটেশন হলো কি রিকোটেবিলিটি। এটার ইপক্সি একবার রং করার পর আপনার সার্টেন টাইমের মধ্যে উপরে আরেকটা কোট দেয়া বা ফুল কোটিং সিস্টেমটাকে এন্ড করে ফেলাটা রিকমেন্ডেড। কারণ ইপক্সি একবার যখন আপনার ফুল স্ট্রং ভাবে কিওর হয়ে যাবে দেন এর উপর দিয়ে আসলে অন্যান্য রং বসানোটা একটু ডিফিকাল্ট। আরেকটা এটার বড় লিমিটেশন হলো কি ইপক্সি পেইন্টের যে থিনারটা এটা বা ইপক্সি পেইন্টের যে কম্পোনেন্ট, এটার হেলথ হ্যাজার্ড অ্যালকিডের চাইতে একটু বেশি, কারণ এই কম্পোনেন্টগুলো অনেক স্ট্রং হয়ে থাকে। সো আমরা সাধারণত অ্যাডভাইস করে থাকি ইপক্সি পেইন্ট নিয়ে কাজ করার সময় বা অ্যাপ্লিকেশনের সময় মাস্ক পরে কাজ করতে, যাতে পেইন্টের যে ভাপরটা বা ফিউমটা সেটা নাক দিয়ে আমাদের ফুসফুসের ভিতরে ঢুকতে না পারে। তো এবার আসি যে সানলাইটের প্রতি এটার কারণটা। অনেকে হয়তো আমরা এই টার্মটার সাথে পরিচিত যে ইউভি চকিং। তো ইউভি চকিং হলো গিয়ে ইপক্সি পেইন্ট যখন লং টাইম সানলাইটে এক্সপোজড অবস্থায় থাকে তখন সূর্যের আলোর যে ইউভি মানে আল্ট্রাভায়োলেট রে থাকে সেটা ইপক্সির সাথে এক ধরনের রিয়াকশন করে এবং ইপক্সির উপরে চক ডাস্টের মতো একটা সাদা সাদা টাইপের ধুলা ফর্ম করে। এটা কোনোভাবে পেইন্টকে ড্যামেজ করে না, কোনোভাবে পেইন্টের প্রোটেকশনও কমায় না এবং কোনোভাবে এটা পেইন্টের লাইফ টাইমও কমায় না, কিন্তু জিনিসটা দেখতে খুব বাজে লাগে। লাইক যদি আবার ডার্ক কালার ইপক্সি হয়ে থাকে নেভি ব্লু, ব্ল্যাক অথবা রেড, সেটার উপরে এই সাদা হোয়াইট ডাস্টটা দেখতে খুব একটা ভালো আসলে লাগে না। সো এটা পিওরলি অ্যাস্থেটিক পার্ট এবং এটাকে রেগুলারলি ক্লিন করে ফেললে সমস্যা হয় না, কিন্তু খুব রেগুলার ক্লিনিং এর উপর রাখতে হয় যদি আমি ইপক্সিকে অন্য কিছু একটা দিয়ে ওভারকোট না করে থাকি। হ্যাঁ, তো আসিফ আমরা পরের স্লাইডটাতে যাই। হ্যাঁ, এর পরেরটা হলো কি পলিউরেথিন। তো যেখানে ইপক্সির একটা লিমিটেশন ছিল আমাদের যে ইউভি চকিং, পলিউরেথিন অ্যাকচুয়ালি আমাদের ওই সমস্যাটাকে সলভ করে দেয় অনেকখানি। এটা মোটামুটি একটা কমন প্র্যাকটিস যে ইপক্সি যেহেতু বিভিন্ন প্যারামিটার রেজিস্ট্যান্স খুব হায়ার, সো ইপক্সিটাকে প্রাইমার হিসেবে ইউজ করা হয় এবং পলিউরেথিনটাকে ইউজ করা হয় ইপক্সি প্রাইমারের উপরে টপ কোট হিসাবে। তো পলিউরেথিন ইপক্সির মতো একটা 2 প্যাক কোটিং, এটারও একটা বেস আছে এবং একটা কিউরিং এজেন্ট আছে এবং এটা একটা কেমিক্যালি কিউরিং পেইন্ট, ফিজিক্যালি ড্রাইং না। তো এটার স্পেশাল অ্যাডভান্টেজ হলো গিয়ে এটার কালার কোনোভাবেই সূর্যের আলোতে ফেড হয় না, ইউভি চকিং এর সমস্যা নেই এবং এটার যেই পরিমাণে যেই ধরনের গ্লসে আমি লাগাচ্ছি সেটা গ্লসি পেইন্ট হতে পারে, ম্যাট পেইন্ট হতে পারে, এটা মোটামুটি ওভার দ্য ইয়ার্স ওই সেম গ্লসটাকে রিটেইন করবে। অ্যালকিড পেইন্টের মতো এটার ইয়েলোইং টেন্ডেন্সিও হবে না বা ইপক্সি পেইন্টের মতো এটার ইউভি চকিংও হবে না। তো এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে যে ফার্স্ট অফ অল 2 কম্পোনেন্ট, একটু স্পেশালাইজড পেইন্টার না হলে এটাকে অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট। ইপক্সি এবং পলিউরেথিন দুইটার জন্যই আসলে আমাদের মোটামুটি যারা পেইন্টটাকে অ্যাপ্লাই করবে তাদের এক্স্যাক্টলি জানতে হবে যে কি রেশিওতে পেইন্টটাকে মিক্স করতে হবে। যদি আমরা মানে বেস এবং কিউরিং এজেন্টটাকে মিক্স করতে হবে, যদি আমরা মিক্সিং রেশিওতে কোনো ধরনের হেরফের করি সেক্ষেত্রে হাই চান্সেস যে রংটা আমাকে যেই পরিমাণ সার্ভিস লাইফ দেওয়ার কথা ওই পরিমাণ সার্ভিস লাইফটা আমি রঙের কাছ থেকে পাবো না। এখন ইপক্সি পেইন্ট তো অবশ্যই অ্যালকিডের চাইতে অনেক বেশি এক্সপেন্সিভ একটা পেইন্ট। পলিউরেথিন টু সাম এক্সটেন্ড ইপক্সির চাইতেও এক্সপেন্সিভ পেইন্ট হয়ে থাকে। কিন্তু পলিউরেথিনের সুবিধা যেটা যে সাধারণত সেম
লাইফ টাইম পাওয়ার জন্য অ্যালকিড পেইন্টের যে পরিমাণ আমাদের পেইন্ট কনজাম্পশন হয় বা যে পরিমাণ ডিএফটি বা থিকনেস মেনটেন করে লাগাতে হয়, পলিউরেথিন সাধারণত তার চাইতে আমরা কম থিকনেসে তার চাইতে অনেক বেশি লাইফ টাইম পেয়ে থাকি। সো রংটা এক্সপেন্সিভ হলেও আমাদের কনজাম্পশনের দিক থেকে আবার সেটা অনেকখানি মিটিগেট হয়ে যায়। পলিউরেথিনের ইউভি পার্টটা ছাড়া অন্যান্য যে প্যারামিটার গুলো আছে লাইক অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, দেন ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, কেমিক্যাল অ্যান্ড থিনার অ্যান্ড অয়েল রেজিস্ট্যান্স, ওয়েদারেবিলিটি, এগুলিতে ইপক্সির মতো না হলেও এটা অনেক বেটার অন্যান্য অনেক পেইন্টের চাইতে। তো আসিফ, আমরা পরের স্লাইডটাই চাই না হয়। আচ্ছা, জিঙ্ক সিলিকেট। জিঙ্ক সিলিকেট পেইন্টে যারা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে কাজ করে থাকেন তাদের এই রংটাকে খুব ভালোভাবে জানার কথা। মেরিন সেগমেন্টের সাথে যারা রিলেটেড, আমাদের মার্কেট আসলে জিঙ্ক সিলিকেট রংটা ওভাবে পরিচিত বা ওয়েল এস্টাবলিশ না, এই জন্য হয়তো অনেকে এটার ব্যাপারে আমরা না জানতে পারি। তো জিঙ্ক সিলিকেটের সবচেয়ে বড় দুইটা অ্যাডভান্টেজ হলো কি, এটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এবং কেমিক্যাল অ্যান্ড অয়েল রেজিস্ট্যান্স ফ্যান্টাস্টিক, একেবারে অসাধারণ। কিন্তু অন্যদিকে এটার ওয়েদারেবিলিটি, কেমিক্যাল রেজিস্ট্যান্স এবং ইউভি বা সানলাইট রেজিস্ট্যান্স কম্পারেটিভলি লো অন্যান্য পেইন্টের চাইতে। এটার হিটের প্রতি খুব ভালোভাবে রেজিস্ট করতে পারে এবং এটা করোশন প্রোটেকশন একেবারে ফার্স্ট কোট প্রাইমার হিসাবে অসাধারণ পারফরমেন্স দেয়। এটার লিমিটেশন গুলোর মধ্যে আছে যে এই রংটা যদি আমরা ইউজ করতে চাই কোনো স্টিল সারফেসের গায়ে, সেক্ষেত্রে অবশ্যই ডিরেক্ট এটাকে আমার অবশ্যই ফার্স্ট কোট হিসাবে ইউজ করতে হবে। আমি যদি এটাকে ফার্স্ট কোট হিসাবে ইউজ না করি, দেন আসলে এই রংটার যে বেনিফিটটা আমাকে দেওয়ার কথা সেই বেনিফিটটা আমি পাবো না। কারণ ন্যাচারালি জিঙ্কের পজিশন গ্যালভানিক চার্টে আয়রনের চাইতে একটু উপরে, সো এটা টু সাম এক্সটেন্ট এটা একটা স্যাক্রিফিশিয়াল কোটিং হিসাবেও কাজ করে। দেন অন্যান্য চ্যালেঞ্জের মধ্যে আছে যে এটার অ্যাপ্লিকেশনটা একটু ডিফিকাল্ট এবং রংটা খুব হেভি। স্পেশালাইজড ট্রেইন পেইন্টার ছাড়া রংটাকে সাধারণত অ্যাপ্লাই করা যায় না এবং এটার ওভার কোটিংটার সময় অনেকগুলো প্যারামিটারস মাথায় রাখতে হয়, যেগুলোকে ঠিকভাবে মেনটেন করতে না পারলে আমাদের কোটিংটা ফেল করার একটা চান্স থাকে। তো আসিফ, আমরা পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, এরপরে আছে হলো কি আমাদের সিলিকন বেসড পেইন্টিং। এই পেইন্টটা সাধারণত যারা অনেক হাই হিট রেজিস্ট্যান্ট পেইন্ট নিয়ে কাজ করেন তাদের ভালো জানার কথা পেইন্টের ব্যাপারে। এটার মেইন একটা অ্যাডভান্টেজ হলো কি এটার হিট রেজিস্ট্যান্স অনেক হাই। আর লিমিটেশন গুলোর মধ্যে আছে যে এটার প্রপারলি কিওর করতে অনেক সময় অনেক হাই টেম্পারেচার প্রয়োজন হয় এবং এটার কস্টিং অনেক হাই। রাইট নাও ওয়ার্ল্ডে অনেক ধরনের অ্যান্টিফলিং আছে, কিছু কিছু অ্যান্টিফলিং আছে সিলিকন বেসড। এটার সিলিকনের যে অ্যাডভান্টেজটা যে খুব থিন এবং খুব গ্লসি একটা সারফেস ফর্ম করে, এটা অ্যাডভান্টেজটা অ্যান্টিফলিং গুলো নিয়ে থাকে। তো সিলিকন পেইন্টের সাথে আমাদের কাজ যেহেতু খুব একটা রিলেটেড না, কেউ যদি এটার ব্যাপারে স্পেশালি ইন্টারেস্টেড হন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা ইন ডিটেলসে তাকে সিলিকন পেইন্টের ব্যাপারে ব্রিফ করব। আসিফ, আমরা নেক্সট স্লাইডটাতে যাই। আচ্ছা, এরপরে আছে হলো কি আমাদের সলভেন্ট কন্টেন্ট, কোনটাতে সলভেন্ট কিরকম থাকে। তো সলভেন্ট কন্টেন্টের মধ্যে এখানে নিচে দুই ধরনের পেইন্ট রেখেছি আমরা, একটা হলো কি সলভেন্ট বোর্ন বা অয়েল বেসড পেইন্ট এবং আরেকটা হলো কি ওয়াটার বোর্ন বা ওয়াটার বেসড পেইন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকিড পেইন্টে সাধারণত আমাদের প্রতি লিটারের মধ্যে 300 থেকে সাধারণত আমাদের অ্যালকিড পেইন্টে এবং ইপক্সি এবং পিইউ পেইন্টে কম্পারেটিভলি কম সলভেন্ট কন্টেন্ট থাকে, কিন্তু আমরা যদি ক্লোরিনেটেড রাবার, ভাইনিল অথবা অ্যাক্রিলিক পেইন্ট বলি, এখানে একটু টিপিক্যালি বেশি থাকে। আর ওয়াটারবোর্ন পেইন্টের কথা যদি আমরা বলি, সো অ্যালকিড, ইপক্সি, পিইউ যে কয়টা ওয়াটার বেস ভ্যারিয়েন্ট আছে অ্যালকিড পেইন্ট গুলো, সেগুলোর মধ্যে সাধারণত আমাদের পানির বা সলভেন্টের পরিমাণ অনেক কম থাকে। কারো মনে হয় মাইক্রোফোন ওপেন করা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আবির, আমরা হ্যাঁ। মোটামুটি আমরা কোশ্চেন আমাদের অ্যান্সার প্রেজেন্টেশন পার্টে চলে আসছি। প্রেজেন্টেশন পার্টটা মোটামুটি শেষ আমাদের। তো এখন হচ্ছে আমাদের কোশ্চেন আনসার সেশন। তো আপনারা অনেকেই অলরেডি চ্যাট বক্সে কোশ্চেন করে ফেলেছেন, আমরা সেগুলো আস্তে আস্তে আনসার করব। আর এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের পুরো সেশনটার উপরে বা অন্য কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা আসিফ, উই আর ওপেন ফর কোশ্চেন। হ্যাঁ, মনে হয় যে চ্যাট বক্সে যে কোশ্চেন গুলো এসছে ওগুলি আমরা আগে একটু অ্যান্সার দিয়ে নেই। তো রিয়াজ সাহেব জিজ্ঞেস করেছেন যে আমরা প্লাস্টিক পেইন্ট কেন ইনার ওয়াল ডিস্টেম্পারের বদলে কেন প্লাস্টিক পেইন্ট ইউজ করি। তো যেটাকে আসলে আমরা প্লাস্টিক পেইন্ট বলে চিনি, এটা আসলে ইজ আ টাইপ অফ ইমালশন পেইন্ট। তো ডিস্টেম্পার পেইন্টকে আমরা অনেক আগে থেকেই চিনি, এটা একটা সিমেন্টের উপরে, এটা একটা বেসিক্যালি ওল্ড টেকনোলজি এবং সিমেন্টের উপরে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করি। তো
ইমালশন পেইন্ট বা প্লাস্টিক পেইন্টের বেশ কয়েকটা অ্যাডভান্টেজ আছে ডিসটেম্পার পেইন্টের তুলনায়। ফার্স্ট অফ অল, ডিসটেম্পার পেইন্টের কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স খুব একটা বেশি না, এবং রংটা যদি কোনোভাবে ভিজে যায় বা ভিতর থেকে ময়েশ্চার দেখা দেয়, আপনি দেখবেন যে ডিসটেম্পার পেইন্টটা চলটা ধরে ধরে উঠে আসছে। কিন্তু ইমালশন পেইন্ট বা প্লাস্টিক পেইন্টের কিন্তু এই সমস্যাটা হয় না, এটা ভাবে চলটা ধরে উঠবেও না, এবং আপনি যদি পেইন্টটাকে ওয়াশও করেন সেক্ষেত্রে রঙের টপ লেয়ারের ড্যামেজ হবে না। এবং ডিসটেম্পার পেইন্ট কিন্তু আপনি ডিরেক্ট সিমেন্টের উপরে অ্যাপ্লাই করতে পারেন যদি চান, কিন্তু ইমালশন পেইন্টের জন্য আপনার আগে সার্ফেসটাকে প্রিপেয়ার করে দেন এটাকে টপ কোট হিসেবে সাধারণত ইউজ করা হয়, এটার মানে পাট্টি এবং আদার জিনিসপত্র অ্যাপ্লাই করার জন্য। সো আপনি যদি ইমালশন এবং ডিসটেম্পারের ডিফারেন্সের মধ্যে ইন্টারেস্টেড হন, আমরা আপনাকে আরো ডিটেলস, কাইন্ডলি আমাদেরকে একটা মেইল দিবেন, আমরা ডিটেলস এটা আপনাকে জানিয়ে দিতে পারবো যে স্পেসিফিক আরো কি কি অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনি ইমালশন পেইন্টে। আর টিপিক্যালি ইমালশন পেইন্ট বা প্লাস্টিক পেইন্ট সাধারণত ডিসটেম্পারের চাইতে একটু বেশি এক্সপেন্সিভ, এবং এটা ডিউরেবিলিটিও বেশি অনেক ডিসটেম্পারের চাইতে। আচ্ছা, এরপরে উনি রিয়াজ সাহেব কোশ্চেন করেছেন যে ক্যান আই অ্যাপ্লাই প্লাস্টিক পেইন্ট অন ওল্ড প্লাস্টিক পেইন্ট উইদাউট রিমুভিং দ্য এক্সিস্টিং পেইন্ট। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট, অ্যাজ ফার এজ আই নো, টু সাম এক্সটেন্ট আপনি এটা করতে পারবেন। এটার সাথে আরো বেশ কয়েকটা ফ্যাক্টর রিলেটেড আছে। তো এটা ডেকোরেটিভ বা ইমালশন পেইন্ট এক্সপার্ট যারা, আমি তাদের কাছ থেকে অ্যান্সারটা জেনে আপনার কাছে গেট ব্যাক করবো আরো বেটার জানানোর জন্য। কাইন্ডলি আপনার মেইল অ্যাড্রেসটা একটু চ্যাট বক্সে লিখে দিবেন, আমি আপনাকে ফুল ডিটেলসে রিপ্লাই দিব এটার। আচ্ছা, এরপরে আপনি কোশ্চেন করেছেন যে হাউ লং ক্যান ইউ স্টোর পেইন্ট আফটার ফিক্সিং ওয়াটার। কোশ্চেনটা আসলে আমি বুঝি নাই, ফিক্সিং মানে মিক্সিং ওয়াটার এই ধরনের কিছু কি জিজ্ঞেস করছেন? আর হ্যালো রিয়াজ সাহেব, আপনি কি আছেন? মিক্সিং আচ্ছা, হি ইজ টেলিং মিক্সিং। আচ্ছা, এটা আসলে রঙের টাইপের উপরে ডিপেন্ড করে। সেটা আপনার প্রত্যেকটা রঙেরই একটা টিডিএস আছে, টেকনিক্যাল ডাটা শিট, ওটার মধ্যে ফুল স্পেসিফিকেশন দেওয়া থাকে। রংটা কি করে বানানো হয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনি কতক্ষণ বা কত দিন ওটাকে রাখতে পারবেন। এটা আপনার মনে হয় আপনি যে রংটা লাগাচ্ছেন এটা রং টু রং স্পেসিফিক। সো ওইটার যদি আপনি টিডিএসটা দেখেন সেক্ষেত্রে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন যে এই রংটা আমি পানি মিশিয়ে বা কতক্ষণ রাখতে পারবো। নর্মালি এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি, সেটা হচ্ছে নর্মালি সিঙ্গেল কম্পোনেন্ট যে পেইন্টগুলা এগুলার ক্ষেত্রে কোনো থাকে না। নর্মালি হচ্ছে আপনার কোনো ইন্টারভাল থাকে না, বাট ডাবল কম্পোনেন্ট যে পেনগুলো বা হচ্ছে কেমিক্যালি কিউরিং যে পেনগুলো, এগুলো আমরা নর্মালি বলে থাকি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে লাগিয়ে ফেলতে। তো 1 থেকে 1.5 ঘন্টা পরে বেসিক্যালি হচ্ছে এটার কেমিক্যাল যে প্রপার্টিটা, মানে সেই প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। আসিফ, একটু করে আমি এখানে, উনি মনে হয় অনলি ওয়াটার বেস পেইন্টের কথা বলছেন। ওকে, হ্যাঁ, সো সলভেন্ট বেস যেটা 2 প্যাক, ওটা আমরা বেস এবং কিউরিং মিশানোর পরে আসিফুল যেটা বললো সেটাই, যে 2 ঘন্টা ইজ আ সেফ লিমিট, এর মধ্যে আমাদের রংটাকে লাগিয়ে ফেলার চেষ্টা করা উচিত, কারণ এরপরে বন্ডিং ফুললি হয়ে যাবে। আর যদি আপনার কোশ্চেনটা স্পেসিফিক অনলি ওয়াটার বেস পেইন্টের ব্যাপারে হয়ে থাকে, সেটা ওই পেইন্টের টাইপের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরের কোশ্চেন হলো গিয়ে we are using chemical to clean floor due to biosecurity issue hatchery. Now some area of wall became damp. Is it any effect reaction to chemical, water or other issues? Please reply. আচ্ছা স্যার, এটা আসলে আপনি লিখেছেন যে আপনারা কেমিক্যাল ইউজ করছেন ফ্লোর এবং আদার্স ক্লিন করার জন্য। ওই কেমিক্যালটা কি এক্স্যাক্টলি না জেনে আসলে এটা আমরা অ্যান্সারটা দিতে পারবো না, বাট চান্সেস আসলে লো যে কেমিক্যালের কারণে এরকম ড্যাম্প হতে পারে। বাট স্টিল আপনি যদি আমাদের সাথে আপনার ওই কেমিক্যালের এমএসডিএসটা শেয়ার করতে পারেন, দেন আমরা ডিটেলস বলতে পারবো আপনাকে। আচ্ছা, চ্যাট বক্সের মোটামুটি শেষ। আসিফ কিছু অ্যাড করতে চাও? এখানে জি জি, তুমি কিছু অ্যাড করতে চাও? এটা বেসিক্যালি কেমিক্যালের না, বেসিক্যালি এটা হচ্ছে কেমিক্যালটা সম্পর্কে না জেনে আমরা আসলে কিছু বলতে পারবো না। এটা আসলে কেমিক্যালটা কি পেইন্টের সাথে কোনো রিয়াকশন আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো কেমিক্যালটা একটু ডিটেল বা টিডিএস যদি আমাদের সাথে শেয়ার করেন আপনি, তাহলে হয়তো আমরা এই কোশ্চেনটা আনসার করতে পারবো। এরপরে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিবর্ন ইয়েলো জিঙ্ক ক্রোমেট প্রাইমার ভার্সেস পেইন্ট ইয়েলো জিঙ্ক ক্রোমেট প্রাইমার। আই থিংক আবির ইউ ক্যান আনসার দ্যাট। আচ্ছা, হ্যাঁ, এটার আমাদের যে সিবর্ন পেইন্টটা, সিবর্ন পেইন্ট এবং বার্জার মেরিন পেইন্ট,
এই দুইটাই মোটামুটি আমাদের অ্যালকিড রেঞ্জের মধ্যে দুইটা ডিফারেন্ট টিয়ারের প্রোডাক্ট। সিবর্নটা একটু প্রিমিয়াম এবং যেটা পেইন্ট ইয়েলো জিঙ্ক্রোমেট, এটা বার্জার মেরিনের ইয়েলো জিঙ্ক্রোমেট প্রাইমার। তো ফার্স্ট অফ অল দুইটাই জিঙ্ক্রোমেট প্রাইমার, কিন্তু আমাদের সিবর্নের পেইন্ট যেটা, এটার ফর্মুলেশন এবং রেজিন সহ অন্যান্য কম্পোনেন্টের সামান্য কিছু ডিফারেন্স আছে। এই কারণে আমরা যেটা সিবর্ন ইয়েলো জিঙ্ক্রোমেট প্রাইমার, এটার থেকে টিপিক্যালি বার্জার মেরিন ইয়েলো পেইন্ট ইয়েলো জিঙ্ক্রোমেট প্রাইমারের সাথে একটু বেশি লাইফ টাইম পেয়ে থাকি। সাধারণত অ্যারাউন্ড 30-35% বেশি লাইফ টাইম পাওয়া যায় আমাদের সিবর্ন ইয়েলো জিঙ্ক্রোমেট প্রাইমারটার জন্য। বাট এটা আমি কিন্তু অনলি জিঙ্ক্রোমেট প্রাইমার স্পেসিফিক বলছি। আমি যদি ফুল সিস্টেমের কথা চিন্তা করি, যে সিবর্ন সিস্টেম ভার্সেস বার্জার মেরিন সিস্টেম, সেখানে আবার আমি অলমোস্ট 40-50% বেশি লাইফ টাইম পাবো। আচ্ছা, আচ্ছা, কারো এখন যদি আমাদের চ্যাট বক্সের কোশ্চেন শেষ মোটামুটি। তো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আনমিউট ইউর মাইক্রোফোন অ্যান্ড রেজ ইউর কোশ্চেন। আচ্ছা, এখানে আব্দুল্লাহ মামুন ভাই উনি একটা কোশ্চেন করতে চাচ্ছেন, প্লিজ। মামুন ভাই প্লিজ। মামুন ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনি প্লিজ আপনার আনমিউট করে কোশ্চেনটা করুন। আচ্ছা, উনি আচ্ছা, এখানে উনি লিখেছেন চ্যাট বক্সে ক্যান লিখেছেন ইউজ ডেকো T6 অন মেরিন। এটা আসলে রিকমেন্ডেড না, কারণ যেহেতু পেইন্টের টাইপটা আলাদা। বাট একেবারেই যদি আই হ্যাভ নো আদার অপশন এবং আই মিন সাম ইমার্জেন্সি, দেন হয়তো একেবারে ঠেকার কাজ সরি চালানোর জন্য ওটাকে আমরা ইউজ করতে পারি, বাট রিকমেন্ডেড না এটা। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটু থিনার ইউজের ক্ষেত্রে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে সলভেন্টের সাথে হচ্ছে থিনারটা রিলেভেন্ট, যে আমি কোন সলভেন্টটা পেইন্টটা তৈরি করার সময় ইউজ করেছি, সেই সলভেন্টটাই বেসিক্যালি থিনার হিসেবে কাজ করবে। তো এখন মেরিনের যে প্রোডাক্টগুলা, সেইগুলার যে সলভেন্ট, ডেকোরেটিভের যে প্রোডাক্টগুলা, সেগুলার যে সলভেন্ট, দুইটার সলভেন্ট সেম কিনা এটা আসলে আমাকে দেখতে হবে। যদি দুইটার সলভেন্ট সেম হয়, দেন উই ক্যান ইউজ সেম মানে ডেকোরেটিভের থিনার ইন মেরিন সেগমেন্ট। যদি সলভেন্ট সেম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না। তো আমাদের কিছু কিছু পেইন্টের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে সলভেন্ট গুলো সেম, মানে সেম টাইপের সলভেন্ট আমরা ইউজ করতেছি, তখন আমরা করতে পারি। বাট সব পেইন্টের ক্ষেত্রে কিন্তু আপনার সলভেন্ট গুলো সেম হয় না। তো দেখা যায় যে আমাদের দ্যাটস ওয়াই আমরা মেরিনের জন্য আলাদা ধরনের T6 বা T7 থিনার আমরা প্রডিউস করতেছি। আবার হচ্ছে ইয়ের জন্য ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে দেখবেন যে আপনার T6 বা T7 থিনার গুলো আলাদা। তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সেম হয়, বাট কিছু সব ক্ষেত্রে সেম হয় না। তো এটা আসলে আমাদের ওই টিডিএসটা বা এটা না দেখে আসলে বলাটা মুশকিল, মানে ইন জেনারেল আমরা বলতে পারি না। হ্যাঁ, আমি একটু আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি এটার সাথে, যে অ্যাকচুয়ালি আমি অনেক জায়গাতেই ডেকোরেটিভের T6 থিনার ইউজ করতে দেখেছি বেনিটেন রঙের সাথে। তো অ্যারাউন্ড অনেক ম্যাক্সিমাম জায়গাতে কোনো সমস্যা হয় না, বাট কিছু কিছু জায়গায় ডেকোরেটিভের থিনারটার কারণে, যেহেতু ওটার স্ট্রেংথটা সামান্য একটু ডিফারেন্স আছে আমাদের সিবর্ন থিনারের সাথে, হয়তো রঙের একটু বাবল আসা বা কিউরিং এ কিছু কিছু ইস্যু অনেক সময় ফেস করে থাকি আমরা। সো যেহেতু একটা স্মল মার্জিন অফ এরর বা ইস্যু তৈরি হতে পারে এই থিনারটাকে ইউজ করার জন্য, রিকমেন্ডেড বেরিনের থিনারটা ইউজ করা। বাট এমন যদি হয় যে আমি কোনো একটা ইমার্জেন্সিতে আছি এবং আমার আজকের মধ্যেই কাজ শেষ করতে হবে এবং আমার হাতে এই মুহূর্তে ডেকোরেটিভের থিনার ছাড়া অন্য কোনো থিনার নাই, দেন হয়তো আমি এটাকে ইউজ করতে পারি, বাট সেটা পেইন্টকে এফেক্ট করতেও পারে। আচ্ছা, রিয়াজউদ্দিন ভাই আবার লিখেছেন যে উনি একটা রিকোয়েস্ট করেছেন এরপরে যে সেশনগুলো হবে সেগুলো যেন আমরা আরেকটু প্র্যাকটিক্যাল টপিক নিয়ে কথা বলি। অবশ্যই আমরা এরপরের যে টপিকগুলো, আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী এর পরের টপিকগুলো আরো প্র্যাকটিক্যাল টপিকই হবে। কারণ প্রথম যে দুইটা টপিক, করোশন এবং হচ্ছে পেইন্টের যে বেসিক টেকনোলজি, এই দুইটাই হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল ছিল। এরপরে হচ্ছে আমরা আগে থেকে বলে রাখছি যে এরপরের প্রোগ্রামগুলো হবে আমাদের সারফেস প্রিপারেশনের উপরে, পেইন্ট অ্যাপ্লিকেশনের উপরে, তারপরে হচ্ছে পেইন্টের ডিফেক্ট, এরপরে হচ্ছে
Fouling কমন যে মিস্টেক গুলো আমরা করি পেইন্টিং এর সময় সেইগুলা, তারপরে এনভায়রনমেন্টকে কিভাবে আমরা কন্ট্রোল করব, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরবর্তী ওয়েবিনার গুলাতে আসবে। তো এই দুইটা ছিল আমাদের একটু থিওরিটিক্যাল, পরের গুলো আমাদের আরো মোর প্র্যাকটিক্যাল হবে পরের সেশন গুলা। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে আমি আরেকজনের হ্যান্ড রেজ করা দেখছি, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমির ভাই, আমি খলিল বলছি। আচ্ছা জি স্যার, ভালো আছেন আমার স্যার? কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যান্টি ফাউলিং এন্ড বুট টু বিগ পেইন্ট? প্রথম আচ্ছা, কোশ্চেন, স্যার। আর দ্বিতীয় কোশ্চেন হলো হ্যাঁ, আমি Sorry. একটু আচ্ছা স্যার, এটা একটু অ্যান্সার দিয়ে নিই আগে আমি। জি জি আচ্ছা, Hello. সেকেন্ড কোশ্চেনটাও আমরা নিয়ে নেই, একবার আনসার দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ sure, খলিল sure, ভাই, sure. জি বলেন। আপনার সেকেন্ড কোশ্চেনটাও করেন, সেকেন্ড কোশ্চেনটাও বলেন। সেকেন্ড কোশ্চেনটা হলো যে আমি অ্যান্টি ফাউলিং অ্যাপ্লাই করার পর হাউ মেনি ডেজ আই ক্যান ওয়েট উইদাউট লাঞ্চিং? বেসেলার লাঞ্চিং না করে আমি কতদিন পর্যন্ত রাখতে পারবো পরে ওকে স্যার, আমি একটু অ্যান্টি answer ফাউলিং? দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের যেটা বুট টপিং পেইন্ট, এটা ইজ এ টাইপ অফ এনামেল। এটার কোনো ফাউলিং প্রপার্টিস নাই, এটা কোনোভাবেই ফাউলিং কন্ট্রোল করতে পারে না। বাট টিপিক্যাল এনামেলের সাথে আমাদের বুট টপিং যেই এনামেলটা, এটা ডিফারেন্স হলো গিয়ে এটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক বেটার, এবং এর একটা পানির ঘষা সহজে ওঠে না। যেখানে আপনার নর্মাল এনামেল পেইন্ট হয়তো খুব ফ্রিকোয়েন্টলি যদি পানির সাথে ঘষা খায় অথবা বারবার মানে পানির স্প্ল্যাশ জোনে থাকে, সেক্ষেত্রে রঙে হয়তো একটু হলেও সমস্যা হতে পারে। কিন্তু বুট টপিং এনামেলটাতে এই ধরনের কোনো রিস্ক আপনি ফেস করবেন না। কিন্তু এটার কিন্তু কোনো ধরনের অ্যান্টি ফলিং প্রপার্টিস নাই। আর যেটা আমাদের অ্যান্টি ফলিং পেইন্ট, এটা সোললি তৈরি হয়েছে হলো কি আমার, যাতে পানির জাহাজের সাথে কোনো ধরনের মেরিন অর্গানিজম অ্যাটাচ করতে না পারে সেটার জন্য। এটার ফুল ফাউলিং অ্যান্টি ফাউলিং প্রপার্টিজ আছে, এবং একই সাথে পানির সাথে এটার মানে স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এন্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্সও খুবই ভালো। এবং আচ্ছা, অ্যান্টি ফলিং সেকেন্ড পেইন্ট আমাদের কোশ্চেনটা, আচ্ছা সেকেন্ড সেকেন্ড কোশ্চেন যেটা, কোশ্চেনটার আনসার আমি দিচ্ছি। ওকে সেকেন্ড কোশ্চেন ছিল অ্যান্টি ফাউলিং অ্যাপ্লাই করার পর হ্যাঁ। হাউ মেনি ডেজ আই ক্যান ওয়েট উইদাউট লাঞ্চিং দ্য ভেসেল? আচ্ছা, আজকে এটার একটু Okay. ব্যাকগ্রাউন্ড আমি আগে বলে নেই। Okay, আমি sure. মনে হয় স্যার যেই পয়েন্ট থেকে কোশ্চেনটা করছেন, মার্কেটে এখন এই কথাটা খুব ভালোভাবে পরিচিত আছে যে অ্যান্টি ফাউলিং লাগানো 24 ঘন্টার মধ্যে জাহাজ পানিতে নামিয়ে ফেলতে হবে। এটা অ্যাকচুয়ালি সত্যি ছিল আমাদের 2012 সালের আগের যে অ্যান্টি ফাউলিং তার জন্য। এরপরে আমাদের অ্যান্টি ফাউলিং এর টেকনোলজিতে আমরা অনেক চেঞ্জ এনেছি। এখন আর এই ধরনের কোনো মানে ধরাবাঁধা নিয়ম নাই যে অ্যান্টি ফাউলিং লাগানোর সাথে সাথেই জাহাজ পানিতে নামিয়ে দিতে হবে। বরং আপনি যদি চান, এটা আপনি 3 মাস, 4 মাস, 5 মাস বা আরো বেশি উপরে রেখে দিতে পারেন। কিন্তু অবশ্যই আপনার দিনে অ্যাটলিস্ট একবার একটা পাইপ দিয়ে আপনি একটু পানি স্প্রে করে রংটাকে ভিজিয়ে রাখতে হবে, একেবারে কমপ্লিটলি ড্রাই, যাতে অ্যান্টি ফলিং পেইন্টটা হয়ে না যায়। হ্যাঁ আসিফ, অ্যাড করতে পারো। আচ্ছা, Okay, thanks. এটা হচ্ছে খলিল ভাই, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে জি জি আমাদের প্রিভিয়াস যে ইগুলা ছিল, অ্যান্টি ফলিং গুলা ছিল, সেই প্রিভিয়াস অ্যান্টি ফলিং গুলাতে এই আবির যে কথাটা বললো যে আমাদের পেইন্ট করার সাথে সাথে 3 দিনের মধ্যে নামিয়ে দিতে হবে, এইরকম একটা ব্যাপার ছিল যে এটা যদি পানির সংস্পর্শে না থাকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে। বাট রিসেন্টলি, হ্যাঁ রিসেন্টলি যে হেম্পেল বা হেম্পেল বলি বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল, সরি অন্যান্য ইন্টারন্যাশনাল প্লেয়াররা যারা পেইন্ট প্রোভাইড করছে, হেম্পেল বা সিএমপি, তাদের অ্যান্টি ফলিং গুলাতে কিন্তু এখন তারা বলেই দিচ্ছে টিডিএস এ যে ইউ ক্যান, এটা হচ্ছে আপনি 6 মাস পর্যন্ত এটা হচ্ছে আপনি উইদাউট মানে লঞ্চিং আপনি রাখতে পারবেন। হ্যাঁ, এটা অনেকটা ডিপেন্ড করে ইয়ের উপরেও, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টেম্পারেচারের উপরেও, যে টেম্পারেচার যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই লঞ্চিং টাইমটা হয়তো আরো কমে 6 মাসের জায়গায় 3 মাস হয়ে যেতে পারে। জি জি বাট জি এখন যে পেইন্ট গুলা বেসিক্যালি হেম্পেলের যে পেইন্ট গুলা, অ্যান্টি ফলিং পেইন্ট গুলা বা অন্যান্য ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারাররা যে অ্যান্টি ফলিং পেইন্ট গুলা দিচ্ছে, এগুলা হচ্ছে আপনি উইদাউট লঞ্চিং আপনি 6 মান্থস পর্যন্ত এটা রাখতে পারবেন ইন দিস টেম্পারেচার, মানে আমাদের বাংলাদেশের যে টেম্পারেচার এই আই থিংক আমি আসলে এই বিষয় আমি 2007 পর্যন্ত সেটা ডাইরেক্ট করছিলাম, তখন ওই দেখতাম যে ওই জাহাজ অ্যান্টি ফলিং করার পরে উইদিন মানে 48 আওয়ার্স নামাই দিতে হয়। এখন রিসেন্টলি মাঝখানে আমি বেশ লম্বা একটা গ্যাপ এখানে আমি ছিলাম না আমার রিসেন্টলি এই 6 মাস যাবত আমাদের পেইন্টের সঙ্গে জড়িত হয়ে গেছি। জি, এটা এই ধন্যবাদ আবির ভাই। এবং হ্যাঁ, এখন যে ইগুলা আসছে, এখনকার অ্যান্টি ফলিং পেইন্ট গুলা, এটা বেসিক্যালি টেকনোলজিটা আপগ্রেডেড হয়েছে। কারণ অনেকেরই এটা ছিল আগে, অনেকেরই এই প্রবলেমটা ছিল যে আমি পেইন্ট করে সাথে সাথে আমার জাহাজটা নামাই দিতে হবে, এটা হচ্ছে আমার একটা লিমিটেশন।
তো এই লিমিটেশনটাকে কিন্তু এখনকার যে অ্যান্টি ফলিং গুলা, এই যে ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারাররা যে অ্যান্টি ফলিং গুলা দিচ্ছে, এগুলাতে কিন্তু সবই জাস্ট টিডিএস গুলাতে দেখবেন যে টিডিএস গুলাতে এই লঞ্চিং টাইমটা বলা থাকে যে আপ টু 6 মান্থ, আপ টু 3 মান্থ, এইভাবে কিন্তু দেয়া থাকে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, মোস্তফা ভাই একজন, উনি হ্যান্ড রাইজ করেছেন, প্লিজ আস্ক ইউর কোশ্চেন। মোস্তফা ভাই আছেন? আমি একটা প্রশ্ন করতে চাই। আমি ওমর ফারুক বলছিলাম। জি, জি জি আসসালামু প্লিজ। আলাইকুম। জি, প্রথমত আপনাদের সাথে পরিচয় করে ভালো লাগতেছে। আমি এই প্রথম জয়েন করলাম, আমার কলিগ এটা আমাকে ফরওয়ার্ড করেছে। আমি কোয়ালিটি ম্যানেজার রাজ বাংলা প্যাক লিমিটেড। আমরা প্লাস্টিক প্রোডাকশন করে, প্লাস্টিক ব্যাগ, বিগ ব্যাগ গুলো। জি 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 জি। তো এখানে আমরা যখন প্লাস্টিকের উপরে আমাদের যে থিনার বেজ যে পেইন্ট ব্যবহার করি, এটাকে আমরা এটা আসলে পেইন্ট না, এটা একরকম ইঙ্ক। মানে আপনি মনে হয় প্রিন্টিং সলভেন্ট। ইংকের কথা বলছেন, সলভেন্ট জি, বেসড প্রিন্টিং প্রিন্টিং। এ। জি জি। তো জি জি এখানে please। আমরা যখন এটা প্রিন্টিং করার পরে আমাদের এটা মাইগ্রেশন করে। এখন প্রশ্ন হলো, এমন কোন সলভেন্ট অথবা কেমিক্যালস ব্যবহার করা যায় কিনা যাতে করে পেইন্টটা স্টেবল হয়, ড্রাইং হবে দ্রুত, এবং সেটা সাথে সাথে ড্রাইং হয়ে যাওয়ার পরে আর এটা মাইগ্রেট করবে না অন্য কম্পোনেন্টের মধ্যে। এই প্রশ্ন একটা। দ্বিতীয় প্রশ্ন হলো, যেহেতু ওয়েদারিং টেস্ট করার জন্য আপনাদের হয়তো যে পেইন্ট গুলো আছে সেগুলো দীর্ঘ টাইম যদি সূর্যের সংস্পর্শে আসে, তো সেখানে আমরা আপনাদের ফর্মুলেশনে কোনো ইউভি প্রোটেক্টেড ম্যাটেরিয়াল ইউজ করেন কিনা, যদি করে থাকেন তাহলে কত পার্সেন্ট ব্যবহার করেন? ওকে, ভাইয়া আপনার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি আপনি প্রিন্টিং ইঙ্কের যে ডিভিশন, ওইটার। তো এখানে হচ্ছে আপনি যে দুইটা কোশ্চেন করেছেন, দুইটা কোশ্চেনের মধ্যে ফার্স্ট এরটা ছিল যে আপনি মানে এটাকে কুইক আচ্ছা, ড্রাই আসিফ, করা যায় আসিফ, কিনা। আমি কুইক, আমি হ্যাঁ। একটু করি। আচ্ছা ভাইয়া, আমার মনে হয় আসিফুল বা আমার চাইতে আপনার এই কোশ্চেনটার অ্যান্সার সবচেয়ে বেটার দিতে পারবে প্রিন্টিং ডিভিশন আমাদের যেই ভদ্রলোক দেখেন, মিস্টার সালাত, উনি। আমি টপ অফ দ্য মাইন্ডে আমার যতদূর মনে পড়ছে এরকম সলিউশন আমাদের আছে, যে কুইক ড্রাইং বা এরকম স্লো ড্রাইং এরকম করা। সো আপনি কাইন্ডলি আপনার মেইল অ্যাড্রেসটা একটু প্লিজ আমাদের চ্যাট বক্সে লিখে দিবেন। আমি মিস্টার সালাতকে আপনার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে বলবো। আমার মনে হয় আপনার এই অলরেডি প্রবলেমটা। জি বলুন। অলরেডি আমি আমার মেইল অ্যাড্রেস আমি করেছি, হ্যাঁ, আপনি তো টাইপ করেছি। লিখেছেন। ওকে জি। ওকে। আর সেকেন্ডলি হলো হ্যাঁ, আমার যে আচ্ছা। কোশ্চেন ছিল ওটা খুব ইম্পর্টেন্ট, যেটা ওয়েদারিং টেস্ট, মানে ইউভি প্রোটেকশনের জন্য ইউভি কোনো ম্যাটেরিয়াল অ্যান্টি। আচ্ছা, এটা একটু কি আমি জানতে পারি যে আপনি কোন এরিয়াটার মধ্যে এটা লাগানোর কথা বলছেন? মানে কি রুফ শেডে অথবা কোনো ধরনের মেটাল সারফেসের উপরে, কোন জায়গায়? না, ব্রিকের উপরে আমাদের যে বাড়ি, আমরা আমাদের ধরেন এই একটা বিল্ডিং এ সেখানে আমরা পেইন্ট করব। পেইন্ট করতে গেলে তখন ডেফিনেটলি এখানে ইউভি আল্ট্রাভায়োলেট রের যে ইয়েটা আসবে সূর্য থেকে, সেটা আসবে। আসার পরে এটা হয়তো দেখা যাবে যে ফেড হয়ে যাবে। তো এমন কোনো মানে ইউভি প্রোটেক্টেড কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় কিনা ফর্মুলেশনে, আর যদি সেটা করে থাকে সেটা কত পার্সেন্ট ব্যবহার করা? আচ্ছা, ভাইয়া আপনার কোশ্চেনের আনসারটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে অলরেডি আমরা ডিসকাস করেছি যে ইউভি প্রোটেকশনের জন্য সবচেয়ে ভালো পেইন্ট হচ্ছে পলিউরিথিন পেইন্ট। আপনি হচ্ছে আপনার যেখানেই আপনি ইউজ করেন না কেন, এটা হচ্ছে আপনি যেহেতু বিল্ডিং এর বাইরের সাইডে ইউজ করেন বা কোনো মেটালের উপরে ইউজ করেন, আপনি হচ্ছে টপ কোট হিসেবে পলিউরিথিন পেইন্ট ইউজ করতে পারেন। আমরা এটা রিকমেন্ড করি। এটা এইটার ক্ষেত্রে, হ্যাঁ, পিউ পেইন্ট বলি, পলিউরিথিন পেইন্ট বা পিউ পেইন্ট। তো এইটার হচ্ছে আপনার এই যে আল্ট্রাভায়োলেট রেজিস্ট্যান্স, এই আল্ট্রাভায়োলেট রেজিস্ট্যান্সটা অনেক হাই। এটা হচ্ছে নর্মালি দেখা যায় যে অ্যালকিড পেইন্ট বলি বা ইপক্সি পেইন্ট বলি, এটার হচ্ছে এই পেইন্ট গুলা নর্মালি ইউজ হয়, বাট এই পেইন্ট গুলার আল্ট্রাভায়োলেট রেজিস্ট্যান্স খুবই কম।
মানে খুবই কম না, মানে কম আর কি। তো যার ফলে দেখা যায় যে আপনার অ্যালকিডের ক্ষেত্রে ইয়েলোইশ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ইপক্সির ক্ষেত্রে হচ্ছে আপনার চকিং হওয়ার চান্স থাকে। বাট পলিউরিথিন যখন আপনি ইউজ করবেন, যেখানে হচ্ছে আপনার অনেক দিনের গ্লস রিটেনশন দরকার, যে মানে গ্লসটা যেন কমে না যায়, সেখানে হচ্ছে আপনি ইপক্সি পেইন্টের উপরে চাইলে আপনি পলিউরিথিন পেইন্ট ইউজ করতে পারেন। তো এই রেজিনটাই হচ্ছে আপনার আলট্রাভায়োলেট, মানে এখানে যে রেজিনটা ইউজ করা হয় বা বাইন্ডার ইউজ করা হয়, এটাই হচ্ছে আপনার আলট্রাভায়োলেট রেকে প্রোটেকশন করার জন্যই এই রেজিনটা প্রোটেক্টেড। ইয়েস। আচ্ছা, আর আচ্ছা। ফ্লোরে, ক্লিন রুমের ফ্লোরে আপনি কি সাজেশন দিচ্ছেন যে ইপক্সির চেয়ে পিইউ কি অধিক স্টেবল কিনা? আচ্ছা, আই থিঙ্ক আচ্ছা। এখানে আমাদের মোস্তফা জামিল আছে। হ্যাঁ, মোস্তফা জামিল, তুমি কি কিছু অ্যাড করবা এখানে? মোস্তফা, পিইউ পেইন্টের ব্যাপারে ওমর ফারুক ভাইয়ের যে কোয়ারিটা ছিল, তুমি এখানে চাইলে অ্যাড করতে পারো, বিকজ পিইউ পেইন্ট তো তোমরা আসলে বেশি করো, মানে ডিল করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওমর ফারুক ভাই, আপনি কি একটু রিপিট করবেন কাইন্ডলি? আমার একটু হেডফোনের সমস্যা ছিল, আমি শুনতে পারিনি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ক্লিন রুমে ইন্ডাস্ট্রিতে আমরা এফএপিসি প্রোডাকশন করি, সেখানে অনেক সময় প্রপোজাল আসে পিইউ ইউজ করার জন্য এবং ইপক্সি ইউজ করার জন্য, কিন্তু আমাদের ক্লায়েন্ট যারা আমরা যেহেতু আমাদের প্রোডাক্টটা এক্সপোর্ট করি, ওরা ফার্মাসিউটিক্যালস এবং ফুড গ্রেড ইন্ডাস্ট্রির আমরা যে ব্যাগগুলো তৈরি করি, সেখানে ওরা ইপক্সিকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে ইপক্সি এবং পিইউর মধ্যে কোনটা বেশি রেজিস্টিভ, মানে ধরেন বেশি প্রেসার পড়লে বা মেকানিক্যাল ফিকশন হলে সেটা উঠে আসবে না, কোনটা বেশি স্টেবল? না, এখানে মানে পিইউ আর ইপক্সি আমরা মেইনলি যে কারণে ইউজ করি, আমরা ইপক্সি যেটা ওই ইউবিতে আপনার চকিং হয় ইপক্সিটা, আর আমাদের পিইউটা চকিং হয় না, তো এই জন্য পিইউটা আমরা ইউবি রেজিস্ট্যান্সতে ইউজ করি। বাট আপনি যেটা বলতেছেন মেকানিক্যাল এব্রেশন, হ্যাঁ, সো মেকানিক্যাল এব্রেশন যখন বেশি থাকে বিভিন্ন জায়গায়, তখন সেক্ষেত্রে আমরা ইপক্সিটাই সাজেস্ট করে থাকি। যদি মেকানিক্যাল এব্রেশন, যদি মেকানিক্যাল বন্ডিং এর কথা চিন্তা করেন, হ্যাঁ, আমরা যে এটা বের করার একটা ওয়ে আছে, সেটাকে বলে ক্রস হ্যাচ টেস্টিং, অর্থাৎ একটা মানে প্রসেস টেস্ট করে আমরা বের করতে পারি প্রাইমারের সাথে টপ কোটের যে বন্ডিংটা হয়। সাধারণত আপনি যদি ইপক্সি প্রাইমার ইউজ করেন এবং ইপক্সি টপ কোটটা ইউজ করেন, সেক্ষেত্রে ইপক্সির বন্ডিংটা অনেক ভালো হয়। তো এই জন্য অনেক সময় যে অনেক মানে বায়াররা চায় যে ইপক্সিটা ইউজ হোক, যেহেতু অনেক প্রাইমারটা ইপক্সি থাকে, সো এই জন্য অনেক সময় ইপক্সিটা প্রেফার করে থাকে। বাট যদি আপনি মানে মেকানিক্যাল এব্রেশন ছাড়া আপনি যদি ওই ইউবি রেজিস্ট্যান্স অথবা আপনি যদি ইন দ্য মিনটাইম কেমিক্যাল রেজিস্ট্যান্স চান, সো কেমিক্যাল রেজিস্ট্যান্স আমি বলবো পিইউ আর ইপক্সি মোর অর লেস সিমিলার। শুধু মেকানিক্যালটা বললে আমি বলবো এব্রেশন ইপক্সিটা আমি ক্রসেস টেস্টে ইপক্সির মেকানিক্যাল এব্রেশনটা অনেক বেশি পাইছি, মানে মেকানিক্যাল মানে বন্ডিংটা ইপক্সি অনেক স্ট্রং পাইছি আমি। আর পিইউটা কম্পারেটিভলি একটু কম ছিল। জি বলেন। আচ্ছা, ফ্লোরে যদি ওই ক্লিনিং এর জন্য, ওয়েট ক্লিনিং এর জন্য পানি ইউজ করে, তাহলে পানির সাথে ইপক্সি কম্পাটিবল নাকি পিইউ বেশি কম্পাটিবল? অর্থাৎ পিইউ কে পানির সাথে দুটাই কম্পাটিবল বস। পানির সাথে পানির উপর ডিপেন্ড করে না, দুটাই অনেক কম্পাটিবল পানির সাথে। কোনটা পানি ব্যবহার করলে কোনটা অতি দ্রুত অর্থাৎ লংজিভিটি কোনটা কমে যায়? আসলে পানির উপর লংজিভিটি ইপক্সি ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনার পানিটা কতটুকু করসিভ ওইটার উপর। আপনি যদি আপনার যে মানে নর্মাল যে ওয়াটারটা ইউজ করেন, হ্যাঁ হ্যাঁ নর্মাল ওয়াটার, কোন পানির কথা বলছেন? নর্মাল একদম ক্লিন ওয়াটার, ডিএম ওয়াটার যেটা, ওইটার কথা বলতেছেন? না, ডিএম ওয়াটার ট্যাপ ওয়াটার যেটা আমরা পরিষ্কার করার জন্য, ফ্লোর পরিষ্কার করার জন্য ব্যবহার করি, হয়তো কাজ শেষ হয়ে গেছে, এখন ফ্লোরটা ক্লিন করতে হবে, সেক্ষেত্রে আমরা যে পানি ব্যবহার, নর্মাল ট্যাপ ওয়াটার ব্যবহার করলে পিইউ স্টেবল হবে, আই মিন লংজিভিটি কোনটা বেশি হবে? অনেক সময় পানির কারণে দেখা যায় বলা হয় যে ফ্লোর নষ্ট হয়ে যাচ্ছে, ইপক্সি নষ্ট হয়ে যাচ্ছে, পিইউ নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেটা হয় আমি বলি, আমাদের পিইউটা দুইটা গ্রেডে হয়। একটা হলো আমাদের সলভেন্ট বেস পিইউ, হ্যাঁ, আর একটা হলো ওয়াটার বেস পিইউটা। সো ফ্লোরে যে পিইউটা ইউজ করা হয় সেটা ওয়াটার বেসটা, বেশিরভাগ সময় ওয়াটার বেস ইউজ করে, কারণ একটা ফিনিশিংটা ম্যাট আসে, ম্যাট ফিনিশিং। আর ইপক্সি যেটা ইউজ করা হয়, ইপক্সি গ্লসি ফিনিশিং আসে, হ্যাঁ। সো এই জন্যই পিইউ আর ইপক্সিটা ইউজ করা হয়। বাট আপনি যেটা বলতেছেন যে ওই
মানে কোনটার মানে বন্ডিংটা বেশি হবে পানির সাথে, বা পানির সাথে কোনটার রিঅ্যাক্টিভিটিটা ভালো হবে, সেক্ষেত্রে আমি বলবো যে দুটারই সমান রিঅ্যাক্টিভিটি, স্পেশালাইজ কোনো রিঅ্যাক্টিভিটি নাই যে পিইউ দিলে খুব ভালো হবে, মানে পানির সাথে খুব ভালো কাজ করবে, বা ইপক্সি দিলে যে খুব মানে একটু কম হবে, এরকম কোনো মানে সাইন্টিফিক্যালি এরকম মানে ব্যাখ্যা দেওয়া নাই যে দুটারই কম্পারেটিভলি সেম ওয়াটারের সাথে রিঅ্যাকশন। শুধু ফিনিশিংটা আপনার যেটা বলি ফ্লোরের ক্ষেত্রে বলতেছি আমি, শুধু যে আপনি যেহেতু ফ্লোরের কথা বলতেছেন, ফ্লোরের মধ্যে আমরা পিইউ যেটা ইউজ করা হয় এটা ওয়াটার বেস ইউজ করা হয়, বিকজ এটা ফিনিশিংটা যাতে ম্যাট আসে। অনেক ফার্মাসি বলেন, ফার্মাসি ফ্লোর, ইভেন অপারেশন থিয়েটারের ফ্লোর, ওরা ম্যাটটাকে প্রেফার করে বেশি। সো এই জন্য ওরা ওই যে পিইউটা ফ্লোরে ইউজ করে। নর্মালি ফ্লোরে পিইউটা ইউজ হয় না, ফ্লোরে খুবই সিম্পল মানে ফুড গ্রেড বলেন বা বিভিন্ন ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে ফ্লোরের মধ্যে সাধারণত ইপক্সিটা ইউজ করা হয়। হ্যাঁ, শুধু ফার্মাগুলোতে অনেক সময় ওরা পিইউটা প্রেফার করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইপক্সিটা ইউজ করা হয়। এর মেইন কারণ হলো ইপক্সি প্রাইস একটু কম, হ্যাঁ, আর পিউর প্রাইস কম্পারেটিভলি একটু বেশি, এই জন্যই দুটো ইউজ করা হয়। আর পানির সাথে এটা কোনো সম্পর্ক নাই। আপনি পানি ইপক্সিতে দিয়ে পানি দিয়ে পরিষ্কার করলে আপনি যে রেজাল্ট পাবেন, পিউ দিয়ে পরিষ্কার করলে আপনি সিমিলার রেজাল্টই পাবেন, ওটাতে কোনো এফেক্ট করবে না। থিকনেস কত এমএম সাজেস্ট করেন ওই ফ্লোরে ইপক্সি বা পিইউ করার জন্য? কত এমএম আপনারা সাজেশন দিচ্ছেন? নাকি মনে করেন আমি বললাম যে 2 এমএম দেন, অথবা আমি বললাম যে 5 এমএম দেন, কিন্তু আপনারা কোনটাকে সাজেশন দিচ্ছেন যে কত এমএম হলে ফ্লোরের লংজিভিটি এবং ফ্লোরের স্টেবিলিটি বাড়বে? আমি বুঝতে পারছি। এটা আপনি যদি ইপক্সিতে আমরা যেটা করি আমরা, হ্যাঁ, সলিউশনটা পিইউ বলেন ইপক্সি বলেন, আমাদের দুই ধরনের, লো বিল্ড হয় আর হাই বিল্ড হয়। সো আপনার কথাই বুঝলাম আপনি হাই বিল্ডের কথাই বলতেছেন, যেহেতু 3 আপনারা, হ্যাঁ। তো ইপক্সিতে আমরা 3 টাই সাজেস্ট করে থাকি নরমাল ফ্লোরে। আর যেমন ডিপেন্ড করে ফ্লোরের লোডের উপর, আপনি ফ্লোরে কোন প্রকারের লোড পড়তেছে ওটার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের সলিউশন চাচ্ছেন। নরমাল সিচুয়েশনে যদি আপনি ফ্লোর কিট করেন, সে মানে ইপক্সিটা করেন, সেটা 3 হয়, আমরা 3 ইপক্সি। আর যদি 4 to 5 হয়ে থাকে ইপক্সিটা, মানে ফ্লোর কিটটা। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের কোশ্চেন করেছি এবং আনসার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে কোনো থ্যাংক ইউ ওমর ফারুক ভাই। আমরা ওমর ফারুক ভাই, শিওর ভাইয়া, আপনার ইমেল অ্যাড্রেসটা তো আমাদের কাছে থাকলো। আচ্ছা, আমরা অবশ্যই পরবর্তী সেমিনারগুলোতে আপনাকে ইনভাইট করব। ওমর ভাই, আমি বলে রাখি, অলরেডি আমরা আরেকের ইপক্সি আমাদের ফ্যাক্টরিতে আমার ফ্লোরে আমার সাজেশনে ওখানে ব্যবহার করা হয়েছিল। ম্যানেজমেন্ট বলছিল পিইউ ব্যবহার করার জন্য, কিন্তু আমি তাদেরকে সাজেশন দিয়েছি ইপক্সি ব্যবহার করার জন্য। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আসছি, সো আপনাদের আরেকের পেইন্টে আমরা ব্যবহার করছি, সেখানে পিইউ ব্যবহার করছি, ওটা খুব একটা সুবিধা হয় নাই। ইপক্সিটা এখনো স্টেবল আছে এবং গ্লজি আছে। আচ্ছা ওমর ভাই, আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমি আমার মেইল অ্যাড্রেসটা চ্যাট বক্সে লিখেছি। আপনার প্রিন্টিং ইঙ্ক দিয়ে যে কোশ্চেনটা ছিল, কাইন্ডলি যদি আপনি আমাকে ছোট্ট একটা মেইল দিয়ে যেতে পারেন, আমি দেন সালাত সাহেবের কাছ থেকে ওটার অ্যানসারটা আপনাকে ফরওয়ার্ড করব। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর ওমর ফারুক ভাই, একটু মুস্তাফা বলছিলাম, একটু আমার একটা কোয়েরি ছিল। আপনি যেহেতু ফ্লোরের ইপক্সি আর পিইউ নিয়ে আপনি কাজ করতেছেন অনেকদিন ধরে, এবং আপনি বলতেছেন যে ইপক্সিতে আপনি ভালো সাপোর্ট পাইছেন, হ্যাঁ, কম্পারেটিভলি টু পিইউ। সো আমাদের ফ্লোরের ইপক্সি আর পিইউর একটা কম্পারিজন ফাইল আছে, আমি ফাইলটা আপনার সাথে শেয়ার করে দিব। হ্যাঁ, আপনার যেহেতু মেইল অ্যাড্রেস আছে, আমি মেইলে ফাইলটা শেয়ার করে দিব ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর তারপরে যদি আপনার কোনো কোয়েরি থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি মেইলের মধ্যে আমার নাম্বারটাও লিখে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মামুন ভাই মনে হয় একটা কোশ্চেন করতে যাচ্ছিলেন। না আবির ভাই হয়ে গেছে, অসুবিধা নেই। জি, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? প্লিজ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক কোশ্চেন। আচ্ছা, আমি আরেকবার মনে করে দিই, যারা হচ্ছে পরবর্তীতে জয়েন করেছেন, এখানে আমি একটা লিংক দিয়েছি, ওয়েবিনার পার্টিসিপেশন ফর্ম ইন দ্য চ্যাট বক্স। প্লিজ এই থ্রেডে যাবেন, এই লিঙ্কটাতে যান, লিঙ্কটাতে গিয়ে আপনার ইনফরমেশনগুলো আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে সার্টিফিকেট যেটা দিব, মানে এখানে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই সার্টিফিকেট পাবেন, পার্টিসিপেশন সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেটটা দিতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আর কি কারো কোনো কোশ্চেন আছে? প্লিজ।
আচ্ছা, আমার মনে হয় আর কারো কোশ্চেন নাই। তো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, আমি আপনাদের সাথে আমরা ছিলাম রায়হান কবির আবির, হি ইজ দ্য এরিয়া ম্যানেজার অফ মেরিন ডিভিশন। তার এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি আসিফুল হুসাইন, আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আই এম দ্য এরিয়া ম্যানেজার অফ হেম্পেল অ্যান্ড সিএমপি প্রোডাক্ট। তো আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্রু ইমেল অর থ্রু ফোন। এনি কাইন্ড অফ কোয়ারিজ আমরা সবসময় আপনাদেরকে আনসার দিতে প্রস্তুত এবং সাপোর্ট দিতে প্রস্তুত। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে এরপরেও আপনারা করতে পারেন। আর যারা হচ্ছে এখনো ফর্মটা ফিল আপ করেন নাই, চ্যাট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আপনাদের সার্টিফিকেট আপনাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আর ফার্দার আমরা এই মাসে আরো কিছু করার প্ল্যান আছে, আমাদের ওয়েবিনার করার প্ল্যান আছে। এই ওয়েবিনার গুলোতে আমরা আবার আপনাদেরকে ইনভাইট করব। আর টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের ওয়েবিনার থ্যাংক ইউ। মামুন ভাই, কি অবস্থা? আসিফুল ভাই, হ্যাঁ 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 মোস্তফা ভাই, আপনার শরীরটা কেমন এখন? এই যে আপনার শরীর কি ভালো হয়েছে? আমার শরীর ভাই এখনো অনেক উইক, বুঝছো। শরীর এখনো আসলে ভালো হয় নাই। খাবার দাবারের টেস্ট পাচ্ছেন? হ্যাঁ, টেস্ট পাচ্ছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, এভরিথিং ইজ ফাইন। বাট প্রবলেম ইজ দ্যাট হচ্ছে শরীর এখনো অনেক উইক, মাথা ঘোরায় সবসময়, এবং ধরো কনসেন্ট্রেশন দিতে পারি না খুব একটা কোনো কিছুতে। এখনো রিকভার করতে সময় লাগবে আর কি, যেটা বুঝতেছি। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করে দেই নাকি? আর তো কেউ নেই, আমরাই তো শেষ করে দেন। এখনো কিছু গেস্ট আছে, আবির ভাই। হ্যাঁ মোস্তফা ভাই বলেন। কি ওমর ফারুক ভাইয়ের মেইল অ্যাড্রেসটা পেয়ে থাকেন না, ওকে একটু শেয়ার করেন। ওটা আসিফুলের কাছে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওটা আচ্ছা আসিফ, ওটা মনে একটু সালাদ দেখেও দিয়ে দিই আমরা। না, ফর্মে তো তুমিও অ্যাক্সেস করতে পারবা, লিংক দিছি না। ওকে, দেখতেছি তাহলে। হ্যাঁ, ওই লিংকে গিয়ে ইগুলা করে ফেলো। আচ্ছা, গেস্ট ছিল যারা হচ্ছে মানে এরা মনে হয় ঘুমায় গেছিল এরা। হ্যাঁ হ্যাঁ, এখন বলো। বলছিলাম যে আমরা তিনজনই তো, হ্যাঁ বলছিলাম যে ওই আপনার ফরেন কিছু আপনার ওই ক্লায়েন্ট ছিল, হ্যাঁ আপনার যেমন লার্সন এন্ড টুব্রো, হ্যাঁ তারপরে আপনার পাওয়ার ম্যাক, বিশু, হাইড্রোএম্বিয়ান কিছু ছিল এখানে, একজন কিছু ছিল আসতো, তো ওদেরকে নিয়ে আমি বলতেছি না যে ওই সেশন মানে সামারি সেশন অ্যারেঞ্জ করতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা হইলো যে 5 মিনিটের বাজার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন থাকলো বাজারের। আর বাজারের ওই যে সেকশনগুলো আছে, যেমন ওরা অনেক কিছু সম্বন্ধে জানে না, যে আমাদের যে মানে ওই নন ডেকোরেটিভের যে সেকশনগুলো আছে এটা নিয়ে একটু কথা হবে। আর আমাদের যে পেইন্টের বেসিক
মানে কি কি পেইন্ট আছে জাস্ট হুম। এগুলো নিয়ে একটু একটা কথাবার্তা বলতাম হবে কিছু। যেমন সিএমপি আসতেছে মার্কেটে, যেমন আমার অনেক ক্লায়েন্ট কিন্তু এখনো এই সিএমপির কথা অনেককেই বলে, যেমন লেভান বলে, ইভেন এলএনটিও বলতেছে কিছু সিএমপি একটা পেইন্ট ইউজ করছে। আসলে ওরা জানাই না যে সিএমপি যে মানে আমাদের সাথে জয়েন্ট ম্যানেজার করে বাংলাদেশে আসছে। সো এটলিস্ট আমরা এর মাধ্যমে যে ওই ইনফরমেশনগুলো ওদেরকে দিতে পারবো যে আমাদের এই অপশনও আছে, যে আমরা যেসব পেইন্ট আমরা দিতে পারতেছি না বাংলাদেশ থেকে, মানে আমার বাজার যেটা সিএমপি পারতেছে, মানে এই জিনিসগুলো আমরা করতে পারি কিনা ফরেন যারা আছে জাস্ট ওদের। শোনো শোনো আমি বলি ইয়ে শোনো, তুমি হচ্ছে যেটা করো সেটা হচ্ছে একটা এই ওয়েবিনারের মতোই, আমি যেরকম সেম একটা ওয়েবিনার তুমি অ্যারেঞ্জ করে ফেলো। আমরা থাকবো, আমি থাকবো, আবির থাকবে, আব্দুল্লাহ ভাই থাকবে, এভরিওয়ান উইল বি দেয়ার। হাসান বসকেও রাখবো, ঠিক আছে, যেহেতু তারা বড় কাস্টমার। তো ওইখানে হচ্ছে তারা তাদের সাথে তাদের মানে ওইটার জন্য আমরা আলাদা প্রেজেন্টেশন রেডি করব, ঠিক আছে। তো প্রেজেন্টেশনটাতে হচ্ছে আমাদের ধরো যে জিনিসগুলো আসলে তাদেরকে জানানো দরকার, যে বার্জারের ডেসক্রিপশন অ্যান্ড আমাদের কি কি প্রোডাক্ট আছে, আমাদের কি কি সেগমেন্ট আছে, মেরিনে আমরা কি কি প্রোডাক্ট দিচ্ছি, ইন্ডাস্ট্রিয়ালে কি কি প্রোডাক্ট দিচ্ছি, তারপরে আমাদের এই যে কাদের সাথে জয়েন্ট ভেঞ্চার আছে, ধরো এই যে সিএমপির সাথে আছে, ফস্টকের সাথে আছে, ওইদিকে বেকারের সাথে আছে, ঠিক আছে। এই যে এগুলো সবকিছুই আমরা তুলে ধরলাম। আমাদের তো কোনো নাই, আমাদের যে স্ট্রেংথ গুলা, যে আমরা চাইলেই আপনার ফায়ার ইন্টুমেশন কোটিং লাগবে, আমরা হয়তো আমাদের প্রোম্যাটের সাথে আমাদের একটা আছে, বা এখন সিএমপিও ফায়ার ইন্টুমেশন কোটিং নিয়ে আসছে, ওদের সাথে আমাদের কিন্তু এটা নিয়েও মানে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টেও কিন্তু ওদের সাথে আমাদের একটা চুক্তি হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা বললাম, আমাদের তো কোনো সমস্যা নেই। না এটা ছাড়াও মানে কেন বলতেছি, এটা ছাড়াও যে নেইসিয়ার আপনার ওই মালয়েশিয়ার আপনার কান্ট্রি ডাইরেক্টর যে মেরভিন ফেরেরা, উনি ওই কিছুদিন আগে আমাকে লিঙ্কডিনে নক দিয়েছিলেন। সো উনি ওই আমার আগের লিঙ্কটা দেখছিলেন, আমরা যে কোরেশন নিয়ে করছিলাম ওইটা। সো উনি বলছিলেন যে মানে তো তোমরা নেক্সট টাইম যেদিন করবা এরকম সেশন আমাকে রাইখো, এবং আমি ওই তোমাদেরটা শেষ হইলে আমি হয়তো আমার নেস নিয়ে কিছু একটা বলবো, মানে নেস বা কি মানে এটা নিয়ে একটু একটা কথা বলবো। তো আমরা এই সেশনে ওনাকেও রাখতে পারি, যে উনিও যাতে আসলে আমাদের সাথে পরিচয় হইলো। ওকে ওকে, আর ওই সেশনটা তাহলে আমাদের ইংলিশে করতে হবে, ঠিক আছে, যেহেতু ফরেনাররা থাকবে, ঠিক আছে। তো আমরা পুরো সেশনটা ইংলিশে করব, নো প্রবলেম। তাহলে ওইখানে হচ্ছে শুধুমাত্র আমরা মানে যারা হচ্ছে এরকম ফরেন যারা ক্লায়েন্ট, শুধু তাদেরকেই রাখবো, ঠিক আছে। ওখানে হচ্ছে আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদের আমাদের তারা থাকতে চাইলে থাকতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। বাট আমাদের প্রায়োরিটি থাকবে হচ্ছে তারা। সো 1 আর 2 হলো যে কবে করতে চাচ্ছেন, মানে এটা নিয়ে একটু প্রিপারেশন লাগবে, তো মানে চাইলেই তো এটা আজকে চাইলে 3 দিনের ভিতরে করা যাবে। এখন তুমি এটা হচ্ছে একটা করতে হবে, ঠিক আছে। আমি আসলে জানি না যে কাস্টমার কারা। কাস্টমার মেইনলি হচ্ছে ধরো তোমার ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টের কাস্টমারই হবে, হ্যাঁ। তো তুমি কাস্টমারদের একটা লিস্ট করো, এবং কি কি জিনিস নিয়ে কথা বলতে চাও সেটা একটা লিস্ট করে তুমি একটা প্রেজেন্টেশন বানায় ফেলতে পারো, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো যে প্রেজেন্টেশনটা বানাইতে তোমার কত সময় লাগতে পারে। সেই হিসাবে চিন্তা করে আমরা চাইলে ধরো আজকে 18 তারিখ, ঠিক আছে। এখন 18 তারিখ, আমরা ধরো নেক্সট স্যাটারডেতে 25 তারিখে কি তো খোলা থাকবে, তাই না? আমরা নেক্সট স্যাটারডেতে একটা সেশন করে ফেলতে পারি, বা এর মধ্যেও একটা সেশন করে ফেলতে পারি। কারণ একটা প্রেজেন্টেশন বানাইতে ধরো তোমার খুব বেশি সময় লাগার কথা না, ঠিক আছে। ধরো এই ইনফরমেশন গুলো তো আছেই আমাদের কাছে। একটা প্রেজেন্টেশন বানাইতে হয়তো তোমার 1 থেকে 2 দিন লাগবে, আর ইনভাইটেশন গুলা দিতে আরো কিছু সময় লাগবে। তো ওই হিসেবে ওইগুলা চিন্তা করে ওনাদের সাথেও কথা বলে দেখতে পারো যে ওনারা আসলে কবে কমফোর্টেবল, কোন টাইমটাতে কমফোর্টেবল, বিকজ দে আর ফরেনার। তো দেখা যেতে পারে যে হয়তো তারা কোন টাইমটাতে কমফোর্টেবল এটা আমরা বলতে পারি না। যেমন অনেকে আমরা যে কিছু কালকেও একজন একটা মেল দিছে যে আমরা রাতের বেলা কেন করতেছি, দিনের বেলা কেন করতেছি না, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দিনের বেলা অনেক মানুষ অনেকেই প্রেফার করে, আবার রাতের বেলা অনেকে প্রেফার করে। তো এখন তাদের কাছ থেকে আমরা নেই, যেহেতু আমরা অল্প কিছু কাস্টমার নিয়ে করব, তো তাদের কাছ থেকেও আমরা একটা কথা নিতে পারি, যে একটা ডেট নিতে পারি যে তারা আসলে কবে করতে চায়, বা কথা বলে দেখতে পারো। তো ওইভাবে হয়তো আমরা একটা প্রিপারেশন রাখতে পারি যে এটা কি আমরা শনিবারে করব, নাকি আমরা ওয়ার্কিং আওয়ারে করব, নাকি এটা ওদের সাথে কথা বলে আমরা করতে পারি। এটা সমস্যা না। এটা ঠিক আছে, এটা হচ্ছে তুমি কাস্টমারদের সাথে একটু কথা বলো যে তারা আসলে কোন টাইমটাতে কমফর্ট ফিল করে, আর তুমি একটা করো, মানে অ্যারেঞ্জমেন্টটা তুমি করবা,
ঠিক আছে, ঠিক আমরা আছে। সবাই থাকবো। ঠিক আর আছে? আবির ভাই কি মনে করেন মানে এটা এসব করা কি মানে এইভাবে ফ্লু ফরেনদের নিয়ে করা কি মানে ইফেক্টিভ হবে? হ্যাঁ আমাদের অবশ্যই জন্য? হবে, ওটা একটা স্পেশালাইজ সেশন হবে, একটু সামারি ওটা একটা টাইপের সেশনটা হয়ে ইংলিশে। হ্যাঁ মানে একটু কম্প্যাক্ট স্টাইলে করা হবে আর কি ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা কম্পিউটার এবং প্রয়োজনে আমরা এবার মকও করে নিতে পারি, মানে যেহেতু ফরেন ডেলিগেট ফরেন থাকবে অনেকে, মানে মক। ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি তাইলে দেখি সবার ওটা সাথে কোনো কথা সমস্যা না। তুমি হচ্ছে কথাবার্তা বলে একটা ডেট ফিক্স করো, উই উইল বি দেয়ার। ঠিক আছে, আবির আছে, আমি আছি। এনি হেল্প, যদি কোনো লাগে, প্রেজেন্টেশন নিয়ে কোনো হেল্প লাগে, কোনো নিয়ে কোনো হেল্প লাগে, অলরেডি আমরা অনেকগুলা ওয়েবিনার অ্যারেঞ্জ করে ফেলছি, মোটামুটি আমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো মানে ধরো আমরা হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি জাস্ট শুরু করো, জাস্ট টেক দ্য লিডারশিপ, দ্যাটস দ্য থিং। টেক দ্য লিড। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে আবির, তাহলে থ্যাংক ইউ। আর ওই তুমি তাহলে ইগুলা করে ফেলো আবির, সার্টিফিকেট তুমি তাহলে একটু সময় করে সার্টিফিকেট গুলা করে ফেলো, করে কাল- পাঠাই দিলে আমি পাঠাই দিই। হ্যাঁ কালকে ধরি, আজকে আর মনে হয় না পারবো, এমনি তো না ওষুধ আজকে খাইছি, দরকার নাই। শরীর ভালো লাগছে। ওকে, কালকে ধরো, কালকে ধরে তারপরে আমরা আচ্ছা আসিফ, সার্টিফিকেটটা। অনেস্ট অপিনিয়ন দাও তো, মানে আমি যেহেতু ফার্স্ট টাইম দিছি এরকম ওয়েব প্ল্যাটফর্মে, হাউ ওয়াজ মাই প্রেজেন্টেশন, বোথ দ্য গুড সাইডস ইওর এন্ড ব্যাড প্রেজেন্টেশন সাইডস? রিয়েলি গুড। মানে গুড সাইডস এন্ড ব্যাড সাইডস বোথ। সাইড বলতে ধরো তোমার প্রেজেন্টেশন গুলো খুবই সাবলীল ছিল। আমি যেরকম মানে বাই বুক কথা বলছি, তোমার প্রেজেন্টেশন গুলা অনেকটা প্র্যাকটিক্যাল ছিল আর কি। ঠিক আছে, মানে সবার বোঝার জন্য সুবিধা হয়েছে। আর ইট ওয়াজ মানে এটা হচ্ছে সবার জন্য আর কি বুঝতে সুবিধা হয়েছে, এটা মোস্তফাও বলতে পারবে। যে ধরো আমার আমার পার্টটা যেটা ছিল, এটা হচ্ছে মোর থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, ওইখানে আসলে খুব বেশি ডিসকাস করার মতো তেমন কিছু নাই, ওগুলা ডিসকাস করলে লোকজন বিরক্ত হয়ে যেত। তো আমি মোটামুটি বুকিশ টাইপের কথাবার্তা বলছি। বাট তোমার পার্টটা প্র্যাকটিক্যাল ছিল, তো তুমি প্র্যাকটিক্যাল কথাই বলছো আর কি। এবং আচ্ছা, কোশ্চেন আনসার আর নেগেটিভ সাইড মানে কোথায় আরো বেটার করতে পারতাম আমি? বেটার বলতে এখানে ধরো কিছু কিছু জায়গায় হয়তো তুমি মানে আরো কিছু হয়তো বলা যাইতো। ঠিক আছে, বাট ওইগুলা স্কিপ হয়েছে, ওটা এটা ডাজন্ট ম্যাটার। বা না, মানে ব্যাপার হচ্ছে চাইলে তো আরো অনেক কিছু বলা যাইতো আর কি। যেটা আবির ভাই, যেটা আমার কাছে মানে অনেস্ট ভিউ মনে হয়েছে, মানে আপনারটা মানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ফুল প্রেজেন্টেশনটাই অনেক সাবলীল ছিল, মানে অনেক মানে এফর্টলেস ছিল আর কি। এফর্টলেস ছিল। বাট মানে এটা আমার কাছে মানে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা মানে যদি আমি বলি একটু ফাস্ট গেছেন আমার যদি মনে হয়েছে। যে সাধারণত ওয়েবিনারে যেটা হয়, ওয়েবিনারে তো বেশিরভাগই প্রায় লেম্যান, মানে লেম্যান বলতে পেইন্ট সম্বন্ধে আমি আসলে যেটা নিয়ে চিন্তায় থাকি যে সাবকনসিয়াসলি আমি একটু স্পিড আপ করে ফেলি, যেটা অনেক সময় ক্যাচ আপ করতে ডিফিকাল্ট হয়। সো ওই জিনিসটাই কি রিপিট করছে কিনা ওটা আসলে জানতে চাইতেছিলাম। মানে জিনিসটাকে একটু স্ট্রেস দিয়ে, মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা, একটু স্ট্রেস দিয়ে বললে বোধহয়, মানে একটু কংক্রিটলি বললে বোধহয় মানে জিনিসটাকে সবাই একটু ভালোভাবে ধরতে পারছে। আচ্ছা বুঝতে পারছি, মানে এক্সপ্লোরেশনটা আরেকটু স্ট্রেচ করতে হবে, একটু স্ট্রেস করতে, মানে আমার কাছে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ভুল হতে পারে আমার, বাট এটা হয়ে গেছে, একটু ফাস্ট হয়েছে আর কি। মানে আরেকটু স্ট্রেচ করতে হবে জিনিসটা। ওকে ফাইন, এটা মাথায় রাখলাম। মনে করার একটা কারণ হলো যে আসিফুল ভাই যেহেতু অনেক স্লো দিছে, সো কম্পারেটিভলি এটা বোঝা গেছে মানে ঠিকই পড়ার মতো। হ্যাঁ, আমি একটু স্লো গেছি। তাহলে এটা আমি এরিয়া অফ ইমপ্রুভমেন্টে রাখলাম যে নেক্সট প্রেজেন্টেশন আরেকটু স্ট্রেচ করে আরেকটু ইন ডেপথে যাওয়া লাগবে। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে ওই যে মেল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি একটু দিয়ে দিন আসিফুল ভাই, আবির ভাই, যে পারেন আমাকে যেভাবে পারেন অ্যাড্রেসটা দিয়ে দিন, আমার ফারুকের মেল অ্যাড্রেসটা। ঠিক আছে, কিসের কার? ওমর ফারুক। ওমর ফারুক। ওমর ফারুক চ্যাট বক্সে মেল অ্যাড্রেস দিছে না? না চ্যাট বক্সে দেয় নাই, ও পার্টিসিপেন্ট ফর্মে দিছে। ও পার্টিসিপেন্ট ফর্মে দিছে, আচ্ছা ঠিক আছে, ওটা পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, খোদা হাফেজ, কালকে দেখা হবে সবার সাথে।